অনেকে অলরেডি জয়েন করছে। সো ভিডিওটা আমি সব সময় চালু রাখতে চাচ্ছি না। যখন আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন লাগবে অথবা কোনো কিছু বুঝাইতে হবে আমার হাত নেড়ে নেড়ে, তখন হয়তো আমি আসলে ভিডিওটা অন করব। ঠিক আছে? সো পুরা টাইম অন রাখা এটা আসলে মানে কিছুটা ডিস্ট্রাকশন হবে আমার মনে হয়। তো চলো আমরা শুরু করি। আপাতত ভিডিওটা বন্ধ থাকুক। আমরা শুরু করতে থাকি। আমাদের গতদিন পর্যন্ত আমরা যা যা পড়ছিলাম আমরা যদি একটু মনে করি যে হোয়াট উই নো সো ফার, এখন পর্যন্ত যা শিখছি। আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে পারতেছো? একটু আনমিউট করে জানাও শুনতে পাওয়া যাচ্ছে কিনা। জি ভাইয়া। ওকে, এখন পর্যন্ত যা জানি আমরা যে বিন্দু চার্জের জন্য আমরা দুটো ফর্মুলা দেখছিলাম, প্রাবল্য আর বিভবের। বিন্দু চার্জের জন্য প্রাবল্যের ফর্মুলা ছিল হচ্ছে E = 1/4πε0 Q ডিভাইডেড বাই R স্কয়ার। আর বিভবের ফর্মুলা শিখছিলাম হচ্ছে 1/4πε0 Q/R। আর গোলকের ক্ষেত্রে আমরা দেখছিলাম কয়েকটা ফর্মুলা গোলকের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা দেখছিলাম যে ই এর ফর্মুলা হয় হচ্ছে 0 যদি মনে আছে আমরা বলছিলাম যে গোলকের ভিতরে প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্য শূন্য হয়ে যায়। তাহলে এটা কখন হয়? যখন এক্স এর ভ্যালু লেস দেন আর হয়। কেন্দ্র থেকে দূরত্ব যদি ব্যাসার্ধের থেকে কম হয়, অর্থাৎ গোলকের ভিতরে হয়। আমরা যদি একটা গোলক দেখাই, এখানে আমরা এইভাবে দেখাই তাহলে ভালো হবে। আচ্ছা, যেমন এই পি বিন্দু, এটা যদি হয়ে থাকে পি বিন্দু, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা যদি এক্স ডিসটেন্স হয়ে থাকে এখান থেকে এই পর্যন্ত, আর এটা যদি হয়ে থাকে আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ, এক্স যদি আর এর থেকে ছোট হয় অর্থাৎ পি বিন্দু না হয় যদি পি প্রাইম হয়, ধরো আরেকটা বিন্দু যেটা কিনা গোলকের ভিতরে, ইন দ্যাট কেস তখন ই ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর যদি গোলকের বাইরে হয় তখন ই এর ফর্মুলা ছিল হচ্ছে 1/4πε0। গোলকের বাইরের যে কোনো বিন্দুর প্রাবল্য আমরা বের করি হচ্ছে সেন্টার থেকে ওই ডিসটেন্সটাকে কাউন্ট করে, অর্থাৎ 1/4πε0। এখানে যদি চার্জ থাকে কিউ, পজিটিভ চার্জ, ধরো এখানে যদি কিউ চার্জ থাকে তাহলে আমরা লিখি হচ্ছে এখানে Q/x² ইফ x ইজ গ্রেটার অর ইকুয়াল টু। আর যখন বড় হবে, ব্যাসার্ধের বড় হবে অথবা ব্যাসার্ধের সমান হবে, তখন হচ্ছে আমরা কেন্দ্রের সাপেক্ষে মানে পুরা চার্জটাকে কেন্দ্রে বিবেচনা করে আমরা প্রাবল্যটা বের করি। ঠিক একইভাবে বিভবের ক্ষেত্রে ফর্মুলা থাকে হচ্ছে 1/4πε0 Q ডিভাইডেড বাই R, যতক্ষণ পর্যন্ত x এর ভ্যালু লেস দেন R হবে অথবা ইকুয়াল টু আরও হইতে পারে। আর এটা দিয়ে বোঝাচ্ছে ভিতরের যে কোনো বিন্দুর বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান। এটা গতদিন আমরা আলোচনা করছিলাম। আর এটা 1/4πε0 Q/x হবে যখন x ইজ গ্রেটার দেন r। কার কোনো কোশ্চেন আছে? এটা আমরা গতদিন এই পর্যন্ত আমরা আসলে দেখে ফেলছি। ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে চলো আমরা আজকের ক্লাসে মুভ করব, যেখানে আমরা একটা ছোট্ট প্রবলেম দিয়ে শুরু করব। ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে এরকম, একটা গোলক দিয়ে দিয়েছে তোমাকে, এরকম একটা গোলক দিয়ে দিছে এবং বলছে এটার ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। এখানে গোলকে চার্জ আছে কিউ পরিমাণ। ঠিক আছে, এই কিউ এর ভ্যালু দিয়ে দিছে হচ্ছে 20 কুলম্ব পজিটিভ চার্জ। বলছে গোলকের কেন্দ্র থেকে 3 মিটার ও 15 মিটার দূরত্বে প্রাবল্য ও বিভব নির্ণয় করো। প্রাবল্য ও বিভব নির্ণয় করো। ঠিক আছে, সো তোমরা আমাকে বলবা, প্রথমে আমরা যেটা বের করব 3 মিটার দূরত্বে যখন আমরা প্রাবল্য বের করব, তখন আমাকে একটু কেউ একজন বলতো যে প্রাবল্যের ভ্যালুটা আসলে কত হবে এই ক্ষেত্রে গোলকের কেন্দ্র থেকে 3 মিটার দূরত্ব, অর্থাৎ এটা যদি সেন্টার হয় 3 মিটার দূরত্বটা কিন্তু ভিতরে পড়বে।
কত হবে এর ভ্যালু? 0 এর ভ্যালু হবে হচ্ছে 0। কেন 0 হবে? কারণ এটা গোলকের ভিতরে পড়ে যাচ্ছে, আর গোলকের ভিতরের যে কোনো বিন্দুতে আমরা জানি প্রাবল্যের মান হচ্ছে 0। আচ্ছা, এবার আসো আমি স্পেসিফিক্যালি কোয়েশ্চেন করব। আমি দেখতে পারতেছি আমাদের সাথে জুমে জয়েন আছে হচ্ছে মালিহা। আচ্ছা, মালিহাকে জিজ্ঞেস করবো না, তানহা বলো। তানহা, এখানে ভি এর জন্য আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? আনমিউট করে বলতে হবে। 3 মিটার দূরত্বে 3 মিটার দূরত্বে। স্যার ওই যে প্রথম ফর্মুলাটা v is equal to 1/4 epsilon naught 4 pi epsilon naught q by r আরেকটা কিউ বাই আর হবে, ঠিক না? এখানে দেখো 15 মিটার দূরত্বটা হচ্ছে বাইরে আর 3 মিটারটা হচ্ছে ভিতরে। সো ভিতরের যে কোনো বিন্দুর বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান, তাহলে আমরা লিখতে পারি 1/4 পাই এপসিলন নট। আমাদের ফর্মুলা হচ্ছে কিউ বাই আর। এখানে আমরা লিখে দিতে পারি এস এক্স ইজ লেস দেন আর। ব্যাসার্ধের কম দেখে এটা ভিতরে পড়ে গেছে, আর ভিতরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। তো এখানে যদি আমরা ক্যালকুলেশনে বসাই ভ্যালু, এটা তো জানি 9 × 10⁹ ইন্টু কিউ বাই আর। কিউ বাই আর এ আমরা বসাই দিতে পারি হচ্ছে কিউ হচ্ছে এখানে 20 কুলম্ব, আর আর এর ভ্যালু হবে হচ্ছে 5 মিটার। সো এটাই হবে হচ্ছে আমার বিভবের ভ্যালু। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? আচ্ছা, ঠিক এই সেম কাজটা যখন আমরা হচ্ছে 15 মিটার দূরত্বের জন্য করব, তখন কি হবে আমরা একটু দেখে ফেলি। আমরা একটু ডান সাইডের অংশটুকু মুছে দেই যাতে আমাদের জায়গা পাওয়া যায়। ওকে, তাহলে এখন আমরা দেখি যে 15 মিটার দূরত্বের জন্য কি হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কেন্দ্র হতে 15 মিটার দূরত্বে আমরা যদি ই এর ভ্যালু বের করতে চাই, তাহলে ই এর ভ্যালুর জন্য ফর্মুলা আমরা কি লিখবো? আমরা জানি যে এটা হচ্ছে গোলকের বাইরে। গোলকের বাইরে যখনই হবে আমরা তখন কেন্দ্র থেকে দূরত্বটা জাস্ট 15 বসায় দিব, এবং ফর্মুলা হবে 1/4 পাই এপসিলন নট কিউ বাই এক্স স্কয়ার। যেহেতু কি বলতে পারি এক্স হচ্ছে গ্রেটার দেন আর, সেই ফর্মুলাটা বসায় দিছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি এই কাজটা করি, তাহলে আমরা দেখি কি হচ্ছে। ভ্যালুটা যদি বসাই 1, এটা হচ্ছে 9 × 10⁹ 9 × 10⁹ ইন্টু কিউ বাই এক্স স্কয়ার। কিউ বাই এক্স স্কয়ার এখানে হবে হচ্ছে 20 ডিভাইডেড বাই এক্স স্কয়ার হচ্ছে 15 স্কয়ার। ঠিক আছে, তো আমরা ভ্যালুটা বসাই দিলাম, শেষ হয়ে গেল। এখান থেকে যা রেজাল্ট আসবে এটি আমাদের অ্যানসার। অ্যানসার ইউনিট হবে হচ্ছে নিউটন পার কুলম্ব। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? ঠিক একইভাবে বিভবের ক্ষেত্রে 1/4 পাই এপসিলন জাস্ট কিউ বাই এক্স হবে। আমরা কেন্দ্র থেকে দূরত্ব, গোলকের বাইরে যখনই হবে সব হিসাবের ক্ষেত্রে কেন্দ্র থেকে দূরত্বটা বসাই দিলে হয়ে যাবে। তো একইভাবে বের হবে 9 × 10⁹ ইন্টু কিউ হচ্ছে আমার 20 আর এক্স হচ্ছে 15। কেন্দ্র থেকে যখন 15 মিটার তখন আসলে এক্স এর ভ্যালু 15 মিটার বসাই দেব। ঠিক আছে, খুবই ইজি টাইপের ম্যাথ, বাট এগুলা পরীক্ষায় আসে। এখানে আমার মনে হয় যে রোকাইয়া আছো। রোকাইয়া কি বুঝতে পারছো? আনমিউট করে একটু বলবা। জি ভাইয়া। ওকে, জান্নাত ঠিক আছে, ক্লিয়ার? তাহিয়া ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার আচ্ছা, আমি ক্যালকুলেশনটা দেখাইতেছি না, ঠিক আছে? রেজাল্টটা, এটা আমাদের টাইম ওয়েস্ট করবে, ক্যালকুলেটরে বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সো তাহলে এই টাইপের ম্যাথ আসলে আমরা আশা করি পারবো। ঠিক আছে, আচ্ছা আমাকে কেউ একজন একটা এমসিকিউ এর অ্যানসার দিবা। এটা একটা গোলক, ঠিক আছে? গোলকে আমি কিছু চার্জ দিছি, নেগেটিভ চার্জ। ধরো নেগেটিভ -কিউ পরিমাণ চার্জ দিছি। এখন তোমাদের কাছে এমসিকিউ হচ্ছে এরকম, গোলকের ক্ষেত্রে কোথায় বলরেখার ঘনত্ব সবচেয়ে বেশি হবে? বলরেখার ঘনত্ব সবচেয়ে বেশি বলরেখার ঘনত্ব সবচেয়ে বেশি। কেউ বলবা না। তাহিয়া দেখলাম যে হ্যান্ড রেজ করছো, বাট আমি তোমাদের কাছে না, আমি চাচ্ছি হচ্ছে আমাদের সাথে ফেসবুকে যারা জয়েন করছে তাদের মধ্যে কেউ একজন আমাদের অ্যানসারটা দিক। তোমরা যারা জুমে আছো তাদের কাছ থেকে না, আমি চাচ্ছি ফেসবুকে যারা আছে তাদের থেকে একজন অ্যানসার দাও এই এমসিকিউটার অ্যানসার, যে
নেগেটিভ চার্জ আছে কিছু তোমার একটা গোলকের ভিতরে, এই গোলক তো বলরেখা তৈরি করবে, বলরেখার ডিরেকশন হবে হচ্ছে ভিতরের দিকে গোলকের। তো গোলকের ক্ষেত্রে কোথায় বলরেখার ঘনত্ব সবচেয়ে বেশি হবে? আমি একটু দেখতে চাচ্ছি যে ফেসবুকে আমাদের সঠিক অ্যান্সারটা কে দেয়। ফেসবুকে অনেকেই জয়েন করছে, মাইশা আছে, সাদিয়া আছে, মুনতাসির আছে। আমি একটু ফেসবুকে দেখতে চাচ্ছি অ্যান্সারটা কে দেয়, সঠিক অ্যান্সারটা। আচ্ছা, তোমরা যারা এখানে জয়েন করছো তারা একটু পারলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আমাদের লিংকগুলা বা আমাদের পেজের অ্যাড্রেসটা, যাতে অন্যরাও দেখতে পারে। সো আমি ফেসবুকে কোনো অ্যান্সার এখনো পাচ্ছি না। আমার মনে হয় যে জুম থেকে কেউ একজন বলে ফেলো যে গোলকের ক্ষেত্রে কোথায় বলরেখার ঘনত্ব সবচেয়ে বেশি হবে। আনমিউট করে বলবা। স্যার পৃষ্ঠে, গোলকের পৃষ্ঠে। গোলকের পৃষ্ঠে, এক্স্যাক্টলি। মনে আছে আমরা এখানে যদি বলরেখাগুলো আঁকি তখন দেখতে এরকম হয়, বলরেখাগুলা এখানে ঢুকবে, এখানে ঢুকবে। সো বলরেখা যখন এইভাবে ঢুকতে থাকবে দেখবা সবচেয়ে বেশি ঘনত্ব কিন্তু হচ্ছে পৃষ্ঠে। মনে আছে ভিতরে কোনো বলরেখা থাকে না, ভিতরে কিন্তু ই এর ভ্যালু 0 হবে। বলরেখা সবচেয়ে বেশি ঘন কোথায় বলে মনে হবে? সবচেয়ে বেশি ঘন বলে মনে হবে হচ্ছে পৃষ্ঠে। তাহলে অ্যানসার হচ্ছে, এটার অ্যানসার হচ্ছে পৃষ্ঠ। অ্যানসার হচ্ছে পৃষ্ঠ। ঠিক আছে, ফেসবুকে আসলে কেউ অ্যানসার করে নাই খুব একটা। তাহলে আমরা মোটামুটি এইভাবে প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে গোলকের যতক্ষণ ভিতরে বলবে আমরা জানি যে ফর্মুলা একই, ই এর মান হচ্ছে 0 আর বিভবের মান হচ্ছে জাস্ট 1/4πε0 q/r। এখানে ব্যাসার্ধ বসে দিতে হবে, ভিতরের যে কোনো বিন্দুর বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট হচ্ছে অনার করলে হবে। আর বাইরের বিন্দুর জন্য ইজি, জাস্ট q/x² বা q/x, এখানে x এর ভ্যালু হচ্ছে কেন্দ্র থেকে ডিসটেন্সটা বসায় দিব, শেষ। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই টপিকটা শেষ। চলো আমরা সামনের টপিকে মুভ করি। এর পরের যে টপিকটা, এটা খুবই ইন্টারেস্টিং টপিক, এটা হচ্ছে ধারক বা ক্যাপাসিটর। ভাইয়া, গোলকটা যদি ঋণাত্মক ভাবে আহিত হয় তাহলে বিভবের মান কি নেগেটিভ হবে? হ্যাঁ, আচ্ছা, ওইখানে আমরা একটা জিনিস একটু দেখাইতে ভুলে গেছি। ওইখানে কি -20 কুলম দিছিলাম আমি কোথাও? না না, দেইনি। আমরা যদি কোনো কারণে -20 কুলম থাকতো তখন হচ্ছে কিউ এর ভ্যালু মাইনাস বসাইতে হইতো, কারণ আমরা বলছিলাম যে বিভবের ম্যাথ করার সময় আমরা প্লাস মাইনাস সাইন গুলা কনসিডার করব, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত প্রাবল্যের অঙ্ক করব তখন সবসময় জাস্ট মানটা বসাবো, সাইনটা কনসিডার করব না। বিভবের ক্ষেত্রে আমরা সাইনটা লিখবো, প্লাস বা মাইনাস। সো নেগেটিভ চার্জের ক্ষেত্রে কিউ এর ভ্যালু মাইনাস বসাইতে হইতো। ভাইয়া, গোলকটা ঋণাত্মক ভাবে আহিত হলেও কি কেন্দ্রতেই যে শূন্য, মানে কেন্দ্র থেকে দূরত্ব নিব? হ্যাঁ হ্যাঁ, সব সময় কেন্দ্র থেকে দূরত্ব নেব। তাহলে আমরা চলে যাচ্ছি ধারক বা ক্যাপাসিটরে। ঠিক আছে, তো চলো আমরা দেখি যে কাদেরকে আমরা, তোমরা সবাই নাম শুনছো হয়তো, যে ফ্যান অনেক সময় স্লো ঘুরলে, ফ্যানের কোনো কারণে যদি তুমি ধরো বাড়াইতেছো ফ্যান কিন্তু বাড়তেছে না, স্লোই ঘুরতেছে, তখন অনেক সময় বলা যায় ফ্যানের ক্যাপাসিটরটা জ্বলে গেছে, ফ্যানের ক্যাপাসিটরটা ঠিক নাই। ঠিক আছে, সো কেন এই কথাগুলা বলা হয় আমরা চলো এটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আমরা এই যে ক্যাপাসিটর, এটার কাজ কি এটা যদি দেখি, আমরা একটু ব্যাকে যে আমরা যে কারেন্ট ছিল, কারেন্টের চ্যাপ্টারে রেজিস্টর ছিল, ওগুলার কাজ কি এগুলা বোঝার চেষ্টা করি। রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে, রেজিস্ট্যান্সের কাজ কি ছিল সবার মনে আছে, যে কারেন্টের ফ্লোকে বাধা দেয়া, তড়িৎ প্রবাহকে বাধা দেয়া, তড়িৎ প্রবাহকে বাধা দেয়, বাধা দেয়। ঠিক একইভাবে ব্যাটারি হচ্ছে, ব্যাটারির কাজ হচ্ছে বিভব পার্থক্য তৈরি করে বা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে, বিভব পার্থক্য তৈরি করে, অলওয়েজ একটা বিভব পার্থক্য তৈরি করে রাখে ব্যাটারির ভিতরে রিঅ্যাকশনের মাধ্যমে। ঠিক আছে, আর আমরা বলতে পারি ক্যাপাসিটরের কাজ হচ্ছে, ও হচ্ছে ধরে রাখে, ধারক মানে হচ্ছে ধরে রাখে, ধরে রাখে কি ধরে রাখে? চার্জ ধরে রাখে। তাহলে ধারকের কাজ হচ্ছে চার্জ স্টোর করা। ঠিক আছে, তাহলে ধারকের কাজ হচ্ছে চার্জ স্টোর করা, অর্থাৎ যখনই ওর
তোমার হচ্ছে চার্জ স্টোর, মানে চার্জ যদি থাকে ওর কাছে কোনো চার্জ আসলে পরে ও চাইলে কিছুক্ষণের জন্য চার্জটা ধরে রাখতে পারবে, আবার যখন দরকার হবে ও চাইলে ওই চার্জটা সাপ্লাই দিতে পারবে। ঠিক আছে, আমরা সার্কিটে কিভাবে আসলে ক্যাপাসিটরকে নির্দেশ করি এটা একটু দেখি। আমরা যখন একটা বড় দাগ একটা ছোট দাগ দেই তখন এটা দিয়ে নির্দেশ করা হয় হচ্ছে ব্যাটারি। ঠিক আছে, আর যখন দুইটা সমান দাগ দেই তখন এটা দিয়ে বোঝা হচ্ছে ক্যাপাসিটর। ঠিক আছে, ক্যাপাসিটর মানে হচ্ছে দুইটা সমান দাগ। আচ্ছা, ক্যাপাসিটরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আচ্ছা, ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স, যেমন রোধের হচ্ছে রেজিস্টরের রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স দিয়ে বোঝা হচ্ছে ওটার রোধের মানটা কেমন, বেশি না কম। ক্যাপাসিটরের যে প্রপার্টি, ওর ধারণ ক্ষমতা বেশি না কম, এটাকে বোঝানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটরের থাকে হচ্ছে ক্যাপাসিটেন্স, যেমন রেজিস্টরের থাকে হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, ক্যাপাসিটেন্সকে আমরা প্রকাশ করি হচ্ছে সি দ্বারা, যেমন রেজিস্ট্যান্সকে আমরা প্রকাশ করছিলাম হচ্ছে এস দ্বারা। রেজিস্ট্যান্স ছিল হচ্ছে আমাদের এস, ক্যাপাসিটেন্স হচ্ছে সি। আচ্ছা, এই ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স সি কিসের উপর ডিপেন্ড করে আমরা এটা যদি দেখি, কিসের উপর আসলে সি এর ভ্যালুটা ডিপেন্ড করবে, সি কার ফাংশন, এটা যদি বুঝতে চাই, ক্যাপাসিটেন্স বেশি হবে তারই আমরা বলতে পারি, ক্যাপাসিটেন্স বেশি হইলে পরে চার্জ বেশি করে ধরে রাখতে পারবে, চার্জ বেশি ধরতে পারবে। যেহেতু আমরা দেখছি যে ক্যাপাসিটরের কাজই হচ্ছে চার্জকে স্টোর করা, তাহলে যে ক্যাপাসিটেন্সের ভ্যালু যত বেশি হবে সে চার্জকে তত বেশি পরিমাণে ধরে রাখতে পারবে। ঠিক আছে, আমাদের অলরেডি ফেসবুকে দেখতেছি প্রায় 18 জনের মতো ক্লাস করতেছে, দোলন আসছে, জাকারিয়া কিন্তু এই অ্যানসারটা দিছিল যে পৃষ্ঠে সবচেয়ে বেশি হবে, আরো দু একজন মিরও সম্ভবত অ্যানসার দিছিল যে সারফেসে সবচেয়ে বেশি আসলে বলরেখা পাওয়া যাবে, যেটা সঠিক। ওকে, তো আমরা যদি এবার আবার একটু ব্যাক করি যে এই যে সি, এই সি এর জন্য আমরা যদি একটা ইকুয়েশন লিখতে চাই সেটা কেমন হবে, যেমন তোমাদের একটু মনে করাই যে রেজিস্ট্যান্সের একটা ইকুয়েশন ছিল রো ইনটু এল ডিভাইডেড বাই এ, মনে আছে এই ফর্মুলাটার কথা? 9-10 তোমরা শিখছিলা, যেখানে রো ছিল হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। সো এরকম রোধের যেমন একটা ফর্মুলা ছিল রো ইনটু এল বাই এ, ক্যাপাসিটেন্সের ফর্মুলাটা কেমন হবে এটা আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস একটু বলে রাখি যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে আসছিল, আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1 বাই এ, এই ফর্মুলা থেকে আসছিল না? তোমাদের মনে আছে? একটু আওয়াজ দিও। জি স্যার। জি স্যার। এই দুইটা প্রপোর্শনাল মানে প্রপোর্শনাল ধর্মকে যদি একসাথে লিখি তখনই আসছিল এল বাই এ, যখন আমরা প্রপোর্শনাল কনস্ট্যান্ট ইউজ করছিলাম তখন হয়েছিল রো ইনটু এল বাই এ। এখন আমরা দেখতে চাচ্ছি যে এই সি এর জন্য ফর্মুলাটা কেমন হবে। ঠিক আছে, ফর্মুলাটা কেমন হবে এটা দেখতে গেলে আমরা চলো একটু ক্লিন করে ফেলি এটা। এটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যানালজি বোঝার চেষ্টা করব। ঠিক আছে, সার্কিট বা তোমার স্থির তড়িৎ বলো বা চলতড়িৎ বলো, এই প্রত্যেকটা জিনিসে আমরা তড়িৎ প্রবাহ, চার্জের ফ্লো, চার্জের পরিমাণ, এগুলাকে পানির সাথে বা পাত্রের সাথে এগুলাকে রিলেট করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা যদি একটা অ্যানালজি দেই, আচ্ছা অ্যানালজিটা হচ্ছে এরকম যে ধরো পানি আর হচ্ছে একটা সিস্টেম, পানি সিস্টেম আর চার্জ সিস্টেম। ঠিক আছে, আমি যদি এরকম দেই, ধরো এই সাইডে হচ্ছে পানি সিস্টেম আছে, পানি পাত্র, আর এখানে হচ্ছে চার্জ প্লাস ক্যাপাসিটর সিস্টেম। আচ্ছা, আমরা পানির পরিমাণকে কম, মানে আমি যদি অ্যানালগ হিসেবে ধরি, পানির পরিমাণ হবে হচ্ছে এই ক্ষেত্রে চার্জের পরিমাণ। ঠিক আছে, পাত্রের সাইজ হবে হচ্ছে ক্যাপাসিটরের সাইজ বলতে পারো, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। তার মানে অনেকটা এরকম যে পাত্রের সাইজ বড়, এটা ক্যাপাসিটরের ক্ষেত্রে বলবো ক্যাপাসিটেন্স তার বেশি। ঠিক আছে, আর আমরা সবসময় মনে আছে পানি যে পাত্রে রাখি একটা হাইট থাকে, উচ্চতা, এই উচ্চতা বা হাইট, এই হাইটটাকে
বলো তো তড়িতের ক্ষেত্রে পানির এই যে পানির হাইট কে তড়িতের ক্ষেত্রে কোন প্রপার্টিটার সাথে রিলেট করা হয়? তোমরা 9-10 এ পড়ে আসছো এগুলা। স্যার বিভব। বিভব, এক্স্যাক্টলি, বিভব বা ভোল্টেজ। বিভব বা ভোল্টেজ কে তানহা ছিল না এটা? জি স্যার। আচ্ছা, এই পানির পরিমাণকে তাহলে আমরা যদি এম দ্বারা প্রকাশ করি, চার্জের পরিমাণকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, পাত্রের সাইজকে ধরো সি দ্বারা প্রকাশ করলাম, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সকেও সি দ্বারা প্রকাশ করলাম, সি ফর ক্যাপাসিটি, ঠিক আছে? পাত্রের সাইজ যত বড় হবে ক্যাপাসিটি তত রাফিয়া বেশি। আচ্ছা, ওকে, তাহলে এখন দেখো তো আমি তোমাদের জন্য দুইটা ছবি আঁকবো, তোমরা আমাকে বলার চেষ্টা করবা যে কোনটার ক্যাপাসিটেন্স বেশি আর কোনটার ক্যাপাসিটেন্স কম, ঠিক আছে? সো দুইটা বা কোনটার পাত্রের ক্যাপাসিটি বেশি, পানি ধরে রাখার ক্যাপাসিটি, আর কোন পাত্রের পানি ধরে রাখার ক্যাপাসিটি কম। যেমন এখানে একটা চিকন পাত্র আঁকা হইলো আর এখানে একটা মোটা পাত্র আঁকা হলো। তো ওয়াসি, এই দুইটা জি ভাই। পাত্রের মধ্যে কোনটার ক্যাপাসিটি বেশি বলো? যে ডান পাশেরটার। ডান পাশেরটা। কেমনে বুঝলা? পেট মোটা নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে পাত্র 1 আর এটা হচ্ছে পাত্র 2। তো এটা দেখলেই বোঝা যাচ্ছে যে 2 নাম্বারটার ক্যাপাসিটি বেশি। এখন আমরা এটাকে ধরো, আমরা একটা মুভি দেখছিলাম আন্ধাধুন, ঠিক না? সো আন্ধাধুন মুভিতে নায়ক অন্ধ ছিল, তো এরকম দেখতে বোঝা যায়। ধরো একটা অন্ধ মানুষকে বলা হলো যে এই পাত্র তুমি তো দেখতে পারতেছো না, তোমাকে এমন ইনফরমেশন দিব, ওই ইনফরমেশন গুলা ইউজ করে তুমি পাত্রের কোনটার ক্যাপাসিটি বেশি এটা সম্পর্কে তোমার একটা ধারণা দিতে হবে আমাদের, ঠিক আছে? যেমন ধরো এরকম বলা হলো যে আমি দুইটা পাত্রেই সেম পরিমাণ পানি ঢালবো, এই পাত্রে যে পরিমাণ পানি ঢালতেছি এই পাত্রেও একই পরিমাণ পানি ঢালবো। যদি দুইটা পাত্রে সেম পরিমাণ পানি ঢালি, এখানেও এম পরিমাণ ঢালি, বা এখানেও ধরো 10 কেজি ঢালি, বা এখানেও এম পরিমাণ ঢালছি এখানেও এম পরিমাণ ঢালছি, এখন তোমাকে যেটা করতে হবে, তুমি তো অন্ধ, তুমি এর ভিতরে হাত ডুবাবা, হাত ডুবায় পানির লেভেল কোন পর্যন্ত আছে এটা দেখে তোমাকে বলতে হবে যে কোনটার ক্যাপাসিটি বেশি। যেমন এখানে এম ভরের পানি ডুবাইলাম, দেখা গেল এতখানি পর্যন্ত ভরে গেছে, আর এখানে ওই সেম এম ভরের জন্য অল্প একটু হাইট পর্যন্ত উঠছে। এখন ও যদি এখানেও হাত ডুবায় এখানেও হাত ডুবায়, ও কি একটা ধারণা করতে পারবে না কোনটার ক্যাপাসিটি বেশি? দুইটাতে তো সেম পরিমাণ পানি ঢালছি, ও কিভাবে ওর স্ট্র্যাটেজিটা কি হবে কোনটার ক্যাপাসিটি বেশি এটা বলতে গেলে ওকে কিভাবে বলতে হবে বলো তো একটু? আমি বলবো, বা অন্য কেউ বলো, ওয়াসিনা অন্য কেউ বলো যে দুইটাতে একই পরিমাণ পানি ঢালছে, দুইটাতে উচ্চতা হাত দিয়ে, ডুবায় উচ্চতা খেয়াল দিয়ে। করছে যে কোনটার হাইট বেশি কোনটার হাইট কম, ও কিভাবে বুঝবে যে কোনটার যেটার হাইট ক্যাপাসিটি কম বেশি? পানির সেটা। আচ্ছা, আমি বলতে উচ্চতা। পারি। আচ্ছা, কেউ একজন দাগ দিয়ে ফেলছো, একটু দাগটা সরাইতে হবে তোমাদের, অ্যানোটেট করার অপশন থেকে অ্যানোটেট করে ফেলছো তোমরা। এই অ্যানোটেশনটা আমি সরাইতে পারবো না, তোমরা একটু সরাইতে হবে, নাহলে পুরো ক্লাসে এটা থেকে যাবে। এই যে দিচ্ছ সে একটু সরাও। এই দাগটা কে দিছে? এই যে সবুজ দাগটা, যারা জুমে আছো শুধু তারাই দিচ্ছ। ভাই এই চেষ্টা করতেছি, সরে না তো। না, সরার কথা তো। অন্য কেউ দিছে কিনা একটু দেখো। একটা কাম করতে দেখবা ওই পারি। জায়গায় একটা যে লেখালেখি করার একটা কলমের মতো আছে, ওইটা দিয়ে বোধহয় দিতে হয়, ওটা দিয়ে আবার সরাইতে হয় বোধহয়। আমি দেখতে পারতেছি না এটা কে করছে, যাই হোক। আর আপনি পড়াইতে থাকেন। আচ্ছা, আমি পরে থাকি, কিন্তু পুরা ক্লাস কিন্তু এটা থাকবে, ডিসেবল করে নিতে হয়, আমি প্রথমে ভুলে দাগ পড়ে গেছিলাম। গেল যাই হোক, ক্লাসের মধ্যে। যাই হোক, এই জিনিসটা একটু অড লাগতেছে দেখতে। যাই হোক, সো আমি পড়াইতে থাকি। এখন তাহলে আমরা কি বলতে পারি যে এটার ক্ষেত্রে একটা এইচ আছে, এটার ক্ষেত্রে একটা এইচ আছে। এইচ যদি আসলে বেশি হয়, ক্যাপাসিটি কি কম হবে না এখানে? কারণ এটা ছোট পাত্র, তোমরাই বলতেছিলে এটা ছোট পাত্র, যেখানে সেম ভর দিয়ে বেশি বেশি হাইট চলে গেছে, এখানে হাইটটা যেহেতু বেশি, এই হাইটটা যেহেতু বেশি, যার হাইট বেড়ে গেছে তাড়াতাড়ি, তার ক্ষেত্রে সি এর ভ্যালুটা কিন্তু কম হবে। আর এই ক্ষেত্রে হাইট কম আছে দেখে আমরা বলতে পারি সি এর ভ্যালুটা কি হবে? বেশি হবে। তাহলে হাইট আর সি এর মধ্যে রিলেশন কেমন হবে? সি প্রপোর্শনাল টু 1/h হবে না? যেহেতু ব্যস্তানুপাতিক, হাইট বাড়লে সি কমতেছে, হাইট কমলে সি বাড়তেছে, বুঝতেছি? ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা,
এবার এই সেম ছবিটা যদি আমরা একটু নিচে দেখাই, তাহলে এটা কখন হয়েছে? উপরেরটা হয়েছে যখন এম হচ্ছে কনস্ট্যান্ট, দুইটাতে সেম ভর দিছিলাম। এবার আমি যেটা করব, হাইট কনস্ট্যান্ট রাখবো, দুইটাতেই সেম হাইট দিব, দুইটাতেই সেম হাইট। তাহলে এখানে এটা যেমন h1 h2 ছিল ধরো, এই ক্ষেত্রে আমরা বলবো দুইটারই হাইট হচ্ছে সেম, হাইট কনস্ট্যান্ট। এখানে তুমি পানি দিছো m1 আর এখানে পানি দিছো m2। এখন তুমি ওই যে অন্ধ আছে তাকে বললা একটাতে ওই সেম হাইট উঠাইতে একটাতে 10 কেজি পানি দেওয়া লাগছে আর একটাতে 20 কেজি পানি দেওয়া লাগছে। এই ইনফরমেশন থেকে সে কেমনে বুঝবে যে কোনটার ক্যাপাসিটি বেশি? এটা সে কেমনে বুঝবে? যেটাতে বেশি পানি দেওয়া লাগছে। হ্যাঁ, যেটাতে বেশি পানি দেওয়া লাগছে। তাহলে c প্রপোর্শনাল টু m, ঠিক না? যেটাতে বেশি পানি দিচ্ছে সেম হাইট উঠানোর জন্য, সেটার ক্যাপাসিটি কিন্তু বেশি। তাহলে h হচ্ছে এই ক্ষেত্রে কনস্ট্যান্ট। Hello? যদি হ্যাঁ বলো, কেউ কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে সবাই দেখি এই দুইটা ফর্মুলাকে আমরা যদি কম্বাইন করার চেষ্টা করি, c প্রপোর্শনাল টু m আর c প্রপোর্শনাল টু 1/h, এই দুটাকে কম্বাইন করলে কিন্তু c প্রপোর্শনাল টু m/h এরকম একটা জিনিস হচ্ছে। সবাই তো এগ্রি করি নাকি? জি স্যার। ওকে, যদি তাই হয়ে থাকে তাহলে দেখো আমরা একটা জিনিস বলতে পারি কিনা, এখানে যদি প্রপোর্শনাল কনস্ট্যান্ট ধরলাম যে প্রপোর্শনাল কনস্ট্যান্টটার ভ্যালু 1, অর্থাৎ অন্য কোনো কিছুর সাথে এটা রিলেটেড না, তাহলে আমরা বলতে পারি c ইকুয়াল টু m/h লিখে দেওয়া যাবে তখন। মানে ওই যে f ইকুয়াল টু m এতে মনে আছে k এর মান 1 ধরে ফেলছিলাম, সো ওই কনসেপ্টটা যদি ইউজ করি যে এখানে কোনো কনস্ট্যান্ট বা কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, অন্য কোনো কিছুর সাথে আসলে c রিলেটেড না, এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে না বা অন্য কোনো কিছুর সাথে রিলেটেড না, তাহলে এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট থাকবে না। যদি c ইকুয়াল টু m/h লেখা যায়, আমাদের সাথে কি তামান্না আছে? তামান্না কি ক্লাস করতেছে? মনে হয় না। সামিরা, এটা কোন সামিরা? আচ্ছা, নোভা আছে। নোভা শুনতেছো? আনমিউট করে কথা বলতে হবে। নোভা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা বলো তো, তাহলে এখন এই যে c ইকুয়াল টু m/h ছিল, এটা তো কোন সিস্টেমের জন্য ছিল? পানি প্লাস পাত্র সিস্টেমের জন্য। জি পানি স্যার। প্লাস পাত্র। এখন আমাকে বলো তো, এই সেম ফর্মুলাটা যেহেতু অ্যানালগ, মানে চার্জের পরিমাণটাকে আমরা পানির পরিমাণের সাথে কম্পেয়ার করছি, পাত্রের সাইজকে আমরা ক্যাপাসিটরের সাইজের সাথে কম্পেয়ার করছি, তাহলে বলো তো চার্জ প্লাস ক্যাপাসিটর যে সিস্টেমটা আছে ওইটার জন্য ফর্মুলাটা কেমন হবে? স্যার, কিউ বাই ভি। Q ডিভাইডেড বাই V। ভি। এক্স্যাক্টলি, তাহলে এইটাই হচ্ছে আসলে ক্যাপাসিটরের ফর্মুলা। এটা দিয়ে বুঝাইতেছে যে যত বেশি চার্জ ধরে রাখতে পারবে, এটা খুব সিম্পল, যত বেশি চার্জ ধরে রাখতে পারবে ক্যাপাসিটেন্স তত বেশি হবে। কিন্তু এই চার্জ ধরে রাখতে যায় তার যদি হাইট বাইরে যায়, অর্থাৎ বিভব বাইরে যেতে থাকে, তখন তার ক্যাপাসিটেন্স কম। মানে চার্জ ধরবে কিন্তু বিভব অল্প অল্প করে বাড়বে, সেই ক্যাপাসিটরটা হচ্ছে বেটার। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। চার্জ ধরবে কিন্তু তার পটেনশিয়াল বা বিভব অল্প অল্প চেঞ্জ হবে, সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি তার ক্যাপাসিটেন্স বেশি। মানে ওই যে জিনিসটা এমন, যত পানি ধরতে পারবে তত ভালো, কিন্তু পানি ধরতে যে হাইট যদি দ্রুত বেড়ে যেতে থাকে তখন কিন্তু আসলে আর পরবর্তীতে বেশি পানি ধরতে পারবে না, যেহেতু ফিল আপ হয়ে ওটা উপচায় পড়া শুরু করবে, ঠিক না? তো এই জন্য হাইটটা হচ্ছে যত কম হবে পানি ঢালার পরেও তার ক্যাপাসিটি তত বেশি থাকে। চার্জের ক্ষেত্রে হচ্ছে চার্জের পরিমাণ যত বেশি হবে তত ক্যাপাসিটি বেশি, কিন্তু বিভব যত বেড়ে যেতে থাকবে তত তার ক্যাপাসিটি কম হবে বা ক্যাপাসিটেন্স কম হবে, ঠিক আছে? c ইকুয়াল টু q বাই v, এই যে ফর্মুলাটা দেখলা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা পুরা ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটর টপিকের মধ্যে। সো এটা হচ্ছে বেসিক ফর্মুলা, বেসিক ফর্মুলা। এখান থেকে ধারকত্ব কি, ধারকত্বের ডেফিনেশন এগুলা দেওয়া যায়, যে একক বিভব বাড়াইতে গেলে যে পরিমাণ চার্জ দরকার হবে সেটাই হচ্ছে ধারকত্ব, ঠিক আছে? কোন একটা ধারকের একক বিভব বাড়াইতে যতটুকু চার্জের পরিমাণ তাকে বলা হয় হচ্ছে ওইটার ধারকত্ব। এই যে ধারকত্ব, এই ধারকত্বের ইউনিটটা কি? ধারকত্বের ইউনিট হচ্ছে ইউনিট হচ্ছে ফ্যারাড। ফ্যারাড, তোমরা ফ্যারাডের নাম শুনছো, এটা হচ্ছে ফ্যারাড। ফ্যারাডকে সংক্ষেপে আমরা এফ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? অনেক সময় এই ফ্যারাডটা অনেক বড় ইউনিট দেখে অনেক সময় মাইক্রো ফ্যারাড ইউজ করা হয়, ঠিক আছে? দেখবা যে ফ্যানের ভিতরে যে ক্যাপাসিটর গুলা থাকে এগুলোর ক্ষেত্রে মাইক্রো ফ্যারাড ইউজ করা হয়। ক্যাপাসিটর দেখতে কেমন হয়?
অনেকের এটা হয়তো জানার আগ্রহ আছে, সো আমি একটু তোমাদেরকে অনলাইনে দেখাই দেই যে ক্যাপাসিটর দেখতে কেমন। ঠিক আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 1 মিনিট আমি সময় নিচ্ছি। আচ্ছা, সবাই একটু স্ক্রিনের দিকে তাকাবা। সবাই কি দেখতে পারতেছো? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এই যে তোমরা যখন মাদারবোর্ড খুলো অথবা ধরো যে তোমরা যখন চার্জার খুলো তখন একটা সার্কিট পাও। এই সার্কিটের ভিতরে দেখছো এরকম গোল গোল জিনিস পাওয়া যায়, এরকম ড্রামের মতো দেখতে। খুলি নাই কখনো স্যার। মাদারবোর্ড দেখো নাই? কম্পিউটারের মাদারবোর্ড বা যে কোনো সার্কিট দেখলে এরকম পাবাই, এই যে এরকম ড্রামের মতো ছোট ছোট জিনিস। ঠিক আছে, এই যে ড্রামের মতো ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি খুললে মানে যে চার্জারটা ভাঙলে পাবো? হ্যাঁ, চার্জার ভাঙলে যে কোনো সার্কিটেই নরমালি এগুলো থাকে। ঠিক আছে, চার্জারে আজকে ভাঙবো দাঁড়ান দেখি। হ্যাঁ, ভাঙে ফেলাও। এগুলা প্রত্যেকটাই হচ্ছে ক্যাপাসিটর, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ক্যাপাসিটর পাওয়া যায়। তার মধ্যে দেখো এইটা তোমরা দেখছো, আমি এক্সপেক্ট করতেছি এই জিনিসটা দেখবা মাঝে মাঝেই ফ্যান খুললে এই জিনিসটা চেঞ্জ করে। হ্যাঁ ভাই, এটা আমি দেখছি ভাই। এটা দেখছো না? এটাই হচ্ছে ক্যাপাসিটর। ঠিক আছে, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ক্যাপাসিটর। এবং এই ক্যাপাসিটর গুলো সাইজ অনেক বড় হয়। এসির ক্যাপাসিটর যেমন অনেক মোটা, এসির ক্যাপাসিটর আরো অনেক বড় থাকে। ঠিক আছে, আমি একটু তোমাদের ভ্যালু গুলা দেখাইতে চাই। যেমন ধরো এই যে একটা ক্যাপাসিটর দেখছো, এই ক্যাপাসিটরটার গায়ে লেখা 47 মাইক্রোফ্যারাড। আমরা একটু আগে যেটা বলতেছিলাম ফ্যারাড ইউনিটটা অনেক বড়। ঠিক আছে, সো এটার ভ্যালু হচ্ছে 47 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আর এইটার যদি তুমি চিন্তা করো, এটা দেখো অনেক মাইক্রোফ্যারাড। দেখছো এখানে লেখা আছে 300 মাইক্রোফ্যারাড। দেখা যাচ্ছে তোমরা? এই যে আমি কার্সরটা ধরছি, যে এই যে এখানে 300 মাইক্রোফ্যারাড। 300 মাইক্রোফ্যারাড অনেক বড়, এবং যত বেশি মাইক্রোফ্যারাড হবে তত ক্যাপাসিটরটার সাইজও বড় হয়। ঠিক আছে, তবে সুপার ক্যাপাসিটর নামে কিছু আছে, ওগুলা আরো বেশি চার্জ ধরে রাখতে পারে। ওগুলা সাইজে ছোট হলেও ওগুলা অনেক বেশি চার্জ ধরতে পারে, ওটার টেকনোলজিটা একটু আলাদা। ঠিক আছে, তাহলে মোটামুটি ক্যাপাসিটর সম্পর্কে আমাদের আইডিয়া হইলো। এবং এখানে কেমন মানে এটা দেখবা দুইটা দাঁত থাকে, ঠিক না? এই দুইটা দাঁত হচ্ছে ওই যে আমরা মনে আছে প্যারালাল দুইটা লাইন, প্যারালাল দুইটা দাগ দিচ্ছিলাম, যে ওই দুইটা দাগ হচ্ছে বলতে পারো দেখতে অনেকটা এরকম হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আবার ব্যাক করি আমাদের আমরা যেখানে ক্লাসটা করতেছিলাম। ওকে, সো আমরা একটু দেখে ফেলি আমাদের ফেসবুকে মোটামুটি সবাই অ্যাক্টিভ আছে কিনা। হ্যাঁ, অলরেডি 22 জনের মতো ক্লাস করতেছে আমি দেখলাম। লামিয়া, আচ্ছা, ওজন হিসেবে কি জানি বলতেছে, হাইট কম, হ্যাঁ এগুলা ঠিক আছে। ওকে, সো চলো আমরা আবার ব্যাক করি। তাইলে আমরা যে ফর্মুলাটা পাইলাম এটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। ক্যাপাসিটরের বেসিক ফর্মুলা হচ্ছে, আমরা যদি একটু দেখি, সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি। ঠিক আছে, এখন এই ফর্মুলা দিয়ে ক্যাপাসিটরের মানে বিভিন্ন টাইপের আসলে ক্যাপাসিটর হয়, আমরা ওই টাইপগুলা এখান থেকে আসলে দেখে ফেলতে পারবো। ঠিক আছে, সরি ঠিক আসলো। ওকে, ওকে, সো সবাই যদি এবার একটু এদিকে ফলো করি, যে এই যে যেটার কথা বলতেছিলাম, যে এইখান থেকে আসলে অন্যান্য ফর্মুলাগুলোও চলে আসবে। আমরা একটু দেখি গোলকের ক্ষেত্রে ধারকত্বের ফর্মুলা কি হবে। তাহলে এটা হচ্ছে কিসের ফর্মুলা? ধারকত্বের ফর্মুলা, ধারকত্বের ফর্মুলা বা ক্যাপাসিটেন্সের ফর্মুলা। ঠিক আছে, তো এবার আমরা দেখি গোলকের ক্ষেত্রে ধারকত্ব ফর্মুলা কেমন হবে। এটা হচ্ছে বেসিক ফর্মুলা, এখান থেকে আমরা অন্যান্য ফর্মুলাগুলো ডেরাইভ করতে পারবো। গোলকের ক্ষেত্রে ধারকত্ব। আচ্ছা, গোলকের ক্ষেত্রে ধারকত্ব, তো ওইটাতে যাওয়ার আগে আমরা একটা গোলক এঁকে ফেলি। তোমরা এখন নিশ্চয়ই বুঝতেছো যে গোলক নিয়ে কেন আমরা এত ডিটেইলে পড়াশোনা করছি। কারণ দেখো, গোলক কিন্তু সব জায়গায় আছে, গোলক প্রাবল্য বিভবে আছে, গোলক ধারকের ক্ষেত্রে আছে। ঠিক আছে, এই জন্য আমরা গোলক কিন্তু কোথাও ছাড়ি নেই। ঠিক আছে, ধরো এখানে কিছু চার্জ আছে। ঈশা বলতো, ঐশী বলতো, আমি যদি গোলকে কিছু চার্জ দেই ওরা কেন পৃষ্ঠে থাকে? ঐশী শুনতেছো? আনমিউট করে বলতে হবে। কারণ হচ্ছে ওরা মানে বিকর্ষণ করে সর্বোচ্চ দূরে থাকতে চায়, এটার কারণে।
আচ্ছা, হ্যাঁ ঠিক বলছো। এখন তাহলে গোলকের ক্ষেত্রে আসলে এরা কেন পৃষ্ঠে চলে যায়? বিকর্ষণ করে করে পৃষ্ঠে চলে যায়, ঠিক আছে? বিকর্ষণ করে সবচেয়ে দূরে থাকার চেষ্টা করে। এখন একটা গোলকের ক্ষেত্রে ওর যে ধারণ ক্ষমতাটা বা ধারকত্ব যেটাই বলি, ও আসলে চার্জ গুলাকে কোথায় ধরে রাখতেছে বলতো? ও কি পুরা গোলক জুড়ে ধরে রাখতেছে নাকি পৃষ্ঠে ধরে রাখতেছে? শুধু পৃষ্ঠে। শুধু পৃষ্ঠে ধরে রাখতেছে। তাহলে আমরা বলতে পারি গোলকের ক্ষেত্রে ধারকত্বের ফর্মুলা এরকম হওয়া উচিত, সি সমান সমান কিউটা তো পৃষ্ঠ জুড়েই রয়েছে নাকি, তাহলে কিউটাকে কিউ লিখতে পারি, ঠিক আছে? আর এই ভিটাকে কি আমরা বলতে পারি ভিটা হবে হচ্ছে শুধু সারফেসের। বলতো কেন সারফেস লিখলাম, কিউ বাই ভি সারফেস কেন লিখলাম? তানহা কেন ভি সারফেস লিখলাম? আধানগুলা পৃষ্ঠে আছে। আধানগুলা পৃষ্ঠে আছে, তাহলে বিভবটাও তো কোথায় ক্রিয়েট হচ্ছে? পৃষ্ঠেই তো ক্রিয়েট হচ্ছে, ঠিক না? মানে মানে মেইন কথা হচ্ছে ওই কিউ চার্জটা যে বিভব বাড়াইতেছে কমাইতেছে, এটা কোথায় বিভব চেঞ্জ করতেছে? পৃষ্ঠে চেঞ্জ করতেছে। কিউ যত বেশি হবে পৃষ্ঠের বিভব তত বেশি হবে, কিউ যত কম হবে পৃষ্ঠের বিভব তত কম হবে, চেঞ্জটা তো হইতেছে পৃষ্ঠে। এই জন্য এটা হচ্ছে পৃষ্ঠের বিভব নিতে হচ্ছে। তাহলে আমরা আসো এবার যদি ফর্মুলা বসাই দিতে পারি, এই যে ভি সারফেস মনে আছে, ভি সারফেসের জন্য আমরা ফর্মুলা একটু আগে লিখে আসছি। ভি সারফেস যখন লিখি এটা ফর্মুলা হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ বাই কি হয়, গোলকের পৃষ্ঠে বিভব কি হয়, কিউ বাই আর আর। তাহলে আমরা বসাতে পারি এখানে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর। তাহলে দেখো তো আমরা কি বলতে পারি কিনা যে এই উপরের কিউ নিচের কিউ কাটাকাটি, আর 4 পাই এপসিলন নট আর উপরে চলে গেল, তাহলে 4 পাই এপসিলন নট 4 পাই এপসিলন নট ইনটু আর। এটি হচ্ছে গোলকের ধারকত্বের ফর্মুলা, 4 পাই এপসিলন নট আর। এর মধ্যে আমরা একটা পার্টকে কনস্ট্যান্ট বলতে পারি, 4 পাই এপসিলন নট হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি সি প্রপোর্শনাল টু আর। তাহলে গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ যত বড় হবে, গোলকের ব্যাসার্ধ বা আর এর মান যত বড় হবে তত আমরা বলতে পারি ধারকত্ব বাড়তে থাকবে, ধারকত্ব তত বাড়তে থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা এখন থেকে এই ফর্মুলাটা স্টার দিয়ে রাখতে পারো, গোলক যখনই বলবে তখনই আমরা ধারকত্বের ফর্মুলা এটা ইউজ করব। আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা তাহলে আমরা পরের দিকে চলে যাব। পরের পেজে আমরা দেখতে থাকবো যে এইটা দিয়ে আসলে কি কাজে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা ছোট ছোট ম্যাথও দেখবো, কিছুটা কমপ্লেক্স ম্যাথও দেখা শুরু করব, ঠিক আছে? ওকে, সো চলো আমরা তাহলে আবার ব্যাক করি। এখানে আমরা এবার একটা প্রবলেম করি। প্রবলেম 1, একদম সিম্পল একটা ম্যাথ যদি দেই। আচ্ছা ধরো এটা একটা গোলক, এটার পৃষ্ঠে চার্জ আছে হচ্ছে 20 কুলম্ব, পজিটিভ চার্জ আছে, এটার ব্যাসার্ধের ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার এবং এটা শূন্য মাধ্যমে আছে, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম। তাহলে এগুলা ইনফরমেশন দিয়ে তোমাকে বললো ধারকত্ব কত বের করতে। তো ওয়াসি কোন ফর্মুলাটা ইউজ করব? কিউ বাই ভি। না না না, মুগ্ধ কি আসো, শুনতেছো আমার কথা? হ্যাঁ ভাই বলেন বলেন। 4 পাই এপসিলন নট আর। এক্স্যাক্টলি, সি এর ফর্মুলা ইউজ করব হচ্ছে 4 পাই এপসিলন নট আর। এপসিলন নট কেন? কারণ শূন্য মাধ্যম। মনে আছে আমরা বলছিলাম যে শূন্য মাধ্যম হইলে এপসিলন নট, আর যদি অন্য কোনো মাধ্যম হয় তখন হচ্ছে আমরা এপসিলন ইউজ করি। এটা হচ্ছে কখন ইউজ করি? শূন্য মাধ্যম ছাড়া যদি অন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যম ব্যতীত অন্য মাধ্যম, ঠিক আছে? আচ্ছা আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি, অনেকে মনে হয় ডিসকানেক্টেড হয়ে যাও মাঝে মাঝেই, এই জন্য বারবার খালি জয়েন করতে থাকো। আর তোমাদের একটা ভালো বুদ্ধি দেই, সেটা হচ্ছে আগামী কয় মাস এইভাবে ক্লাস নিতে হয় তা তো জানা যাচ্ছে না। তোমরা যদি ব্রডব্যান্ডের লাইন থাকে একটু লাইনটা আপগ্রেড করে নিও, অথবা যদি না থাকে বাসায় ব্রডব্যান্ডের লাইন, পারলে নেয়ার চেষ্টা করো যদি কম্পিউটার রাউটার থাকে এগুলা, ঠিক আছে? কারণ এইভাবে অনেক দিন পর্যন্ত ক্লাস নিতে হইতে পারে, যে অবস্থা দেখতেছি বাংলাদেশের। ওকে, সো চলো আমরা তাহলে একটু দেখি, এটা আমরা তাহলে বের করে ফেলি। আমরা এই ভ্যালুটা যদি বসাই 4 পাই এপসিলন নট এর ভ্যালু হচ্ছে, তোমাদের ক্যালকুলেটরও এটা দেয়া আছে দেখবা, 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। এটা একটা ইউনিট আছে, ইউনিট চাইলে তুমি বের করে নিতে পারো যে
এফ ইকুয়াল টু যে ফর্মুলা ছিল 1/4πε0 Q1 Q2 বাই ডি স্কয়ার। এখান থেকে আসলে চাইলে তুমি এপসাইলন নটের ইউনিট বের করতে পারো। এটা হবে নিউটন, সরি এটা হবে হচ্ছে এপসাইলন নট এদিকে চলে আসলে হচ্ছে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এপসাইলন নটের ইউনিট। সো তুমি এখানে বসায় দাও 8.854 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইনটু আর এর ভ্যালু বসাইতে হবে হচ্ছে 0.1 মিটার। এখান থেকে তুমি চাইলে ক্যাপাসিটেন্সটা বের করে ফেলতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এত সহজ অঙ্ক পরীক্ষায় কখনো আসবে না যে তুমি জাস্ট 4πε0 এর আর মানে ভ্যালুগুলো বসাইলেই ম্যাথ সলভ হয়ে যাচ্ছে, এত সহজ আসলে এক্সামে থাকবে না। তো আমরা চলো এর থেকে একটু কমপ্লেক্স ম্যাথ দেখার চেষ্টা করি, ঠিক আছে, যেখানে আমাদের মাথা খাটাইতে হবে। ঠিক আছে, এই ধরনের ম্যাথ সব বইতে নাই। এটা আমি যেটা করাইতেছি এটা হচ্ছে ইসাক সরি ঘিয়াসউদ্দিন স্যারের পুরাতন বইয়ের এই একটা ম্যাথ। অঙ্কের যে অ্যানসারটা আসবে সেটার ইউনিট কি মাইক্রোফ্যারাডে হবে? না, ফ্যারাড হবে। তুমি যখন সব এসআই ইউনিট বসাইতেছো, এসআই ইউনিট বসাইলে হচ্ছে সব ফ্যারাড। ঠিক আছে, অনেক সময় ফ্যারাড অনেক ছোট আসে, এইজন্য আমরা তখন এসআই ইউনিটে না রেখে মাইক্রোফ্যারাডেতে নিয়ে যাই। আচ্ছা, দুইটা গোলক আছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2 ব্যাসার্ধের। এটা হচ্ছে ধরো 20 সেন্টিমিটার আর এটা ধরো হচ্ছে 50 সেন্টিমিটার। একটার সেন্টার হচ্ছে এখানে C1 ধরলাম, এখানে C1 আর একটার সেন্টার এখানে C2। এখানে চার্জ আছে হচ্ছে Q1 হচ্ছে 50 কুলম, এখানে চার্জ আছে হচ্ছে Q2 30 কুলম। দেখি এখন তোমাকে বলছে অঙ্কটা খুব মজার, এদের ডিসটেন্সও দিয়ে দিছে, একটু ডিসটেন্সটা দিয়ে নেই। এই ডিসটেন্সটা দিছে হচ্ছে ডি হচ্ছে 10 সেন্টিমিটার সরি 10 মিটার। ঠিক আছে, এখন তোমাকে বলছে গোলকদ্বয়কে, আমি এই টাইপের ম্যাথ একদিন শুরু মানে প্রথম যে ক্লাস ওইখানে আমরা বলছিলাম এরকম টাইপের ম্যাথ আমরা সলভ করব। যে মনে আছে এরকম দুইটা ছোট গোলক দিছিলাম, টাচ করায় আবার আগের জায়গায় নিয়ে গেছিলাম, কত বলে আকর্ষণ বিকর্ষণ করবে, এরকম একটা ম্যাথ করছিলাম না, মনে আছে তোমাদের? জি স্যার। আজকেরটার ডিফারেন্স হচ্ছে যে এই গোলক দুইটার একটা ব্যাসার্ধ টেসার্ধ দিয়ে দিছে, অর্থাৎ এগুলা কিন্তু ছোটখাটো গোলক না, ঠিক আছে, একটু বড় সাইজের গোলক। তো গোলকদ্বয়কে টাচ করিয়ে একই অবস্থানে নিয়ে গেলে, একই অবস্থানে নিয়ে আসলে এদের মধ্যে কত আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, এদের মধ্যকার বল কত হবে, বল কত হবে। ঠিক আছে, সো এর আগে আমরা যখন এই টাইপের ম্যাথ করছিলাম মনে আছে আমরা লিখছিলাম 50 কুলম বা 30 কুলম দুইটা মিলায় 80 কুলম, তারপর 80 কুলম দুইটাতে সমান ভাগে ভাগ হয়ে যাবে। এবার কি সমান ভাগে ভাগ হবে কিনা কেউ একজন আমাকে একটু বলো। না স্যার, কারণ এদের ব্যাসার্ধ ভিন্ন। ব্যাসার্ধ ভিন্ন, তাহলে সাইজ আলাদা হওয়ার জন্য কি হবে বলতে পারবা? কে বেশি ধরবে কে কম ধরবে? দুইটা তো সমান Q1 বেশি ধরবে। মানে এক নাম্বার, এটা হচ্ছে এক নাম্বার গোলক, এই তুমি বলতেছো হচ্ছে এক নাম্বার গোলকটা বেশি ধরবে আর দুই নাম্বার গোলকটা হচ্ছে কম ধরবে নাকি? ভাইয়া যার ক্যাপাসিটি বেশি সে বেশি ধরবে। যার ক্যাপাসিটি বেশি সে বেশি ধরবে, কেন ধরবে? কারণ তার ক্যাপাসিটি বেশি, এইজন্যই। ব্যাসার্ধ বেশি হইলে তো ক্যাপাসিটি বেশি হবে। কি বেশি হলে ক্যাপাসিটি বেশি হবে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাসার্ধ বেশি হলে ক্যাপাসিটি বেশি, ঠিক আছে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে ক্যাপাসিটি বেশি হলে পরে কেন আসলে সে বেশি চার্জ ধরে রাখবে, মানে জিনিসটা কি ক্যাপাসিটির সাথে ডাইরেক্টলি রিলেটেড? না, তার বিভব বেশি এর জন্য। বিভব বেশিও না, এজন্য না। তাহলে আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি যে এখানে আসলে কি হচ্ছে। ঠিক আছে, এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে, আমাকে কি দেখা যায় এখন? জি ভাই, জি ভাইয়া। আবার ছোট দেখা করে যাচ্ছে। দেখা অন্য কেউ ভিডিও অন করো না, ঠিক আছে, শুধু আমি ভিডিও থাকি, তাহলে কম মেগাবাইট বা কিলোবাইট লাগবে। ওকে, যেটা বলতেছিলাম যে এখানে যখন তোমরা দেখতেছো যে দুইটা গোলক আসলে ডিফারেন্ট সাইজের, যখন তুমি ওদেরকে টাচ করাবা এদের মধ্যে চার্জ গুলা শাফল হবে, ঠিক না? শাফল গুলা মানে রিঅ্যারেঞ্জ করবে, চার্জ কোনটাতে বেশি যাবে কোনটাতে কম যাবে। এখন
এই জিনিসটা কোন ল অনুসরণ করবে বা কি সেম থাকবে, দুটার মধ্যে কি কন্ডিশনে চার্জের আদান প্রদান হবে, এটা বোঝার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আমরা এটাকে আবার সেই অ্যানালগ জায়গায় চলে যাব। মনে আছে আমরা এই সিস্টেমটাকে পানি আর পাত্রের সাথে কম্পেয়ার করতে পারি। আমরা বলতে পারি বড় গোলকটা মানে হচ্ছে পাত্রের সাইজটা বড়, আর ছোট গোলকটা মানে হচ্ছে পাত্রের সাইজটা ছোট। ঠিক আছে, যদি সেটা করি তাহলে আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারি, বড় পাত্রে পানি আছে, ছোট পাত্রে পানি আছে, এরপরে তুমি যদি মাঝখানে একটা পাইপ দিয়ে কানেক্ট করে দাও তখন পানিগুলো আবার আদান প্রদান হবে। কতক্ষণ পর্যন্ত আদান প্রদান হবে বলো তো? যতক্ষণ এদের উচ্চতা সমান না হয়। এক্স্যাক্টলি। তাহলে আমি যদি এটাকে এখানে দেখাইতে চাই, আমরা লেফট সাইডে একটু দেখাই। একটা মোটা পাত্র আছে, একটা চিকন পাত্র আছে। আমি যদি এদেরকে কানেক্ট করে দেই, ধরো এভাবে যদি কানেক্ট করে দেই, প্রথমে ধরো এটা বেশি আছে, এটা ধরো কম আছে চার্জ, এখানে একটা ভালভ আছে, ভালভটা হচ্ছে ক্লোজ করা আছে, তাহলে বেশিটাতে বেশিই থাকবে আর যেটা কম আছে ওটা কিন্তু কমই থাকবে। ঠিক আছে, এখন আসো আমি যদি এটাকে খুলে দেই, ক্লোজটাকে ওপেন করে দেই, তাহলে কি হবে আমরা একটু দেখার চেষ্টা করি। আমি বলতে পারি এদের মধ্যে পানির আদান প্রদান হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কি সেম না হবে, এইচটা সেম হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি আমি যখনই এই বড় গোলকটার সাথে ছোট গোলকটাকে কাছে রাখবো, বলতো এদের মধ্যে কি সেম হয়ে যাবে? এটা যদি হয় হচ্ছে Q1 চার্জ, Q2 চার্জ, এটা C1, এটা C2, এদের মধ্যে ততক্ষণ পর্যন্ত আদান প্রদান হবে যতক্ষণ পর্যন্ত কি সেম না হয়, বিভব। বিভব। তাহলে V সেম হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এদেরকে টাচ করানোর পরে দুজনের বিভব সেম হবে। তাহলে এই কথাটা একটু লিখে রাখতে পারি, টাচ করানোর পর, টাচ করানোর, আমি আমার ভিডিও বন্ধ করে দেই, দরকার নেই এখন। টাচ করানোর পর V সেম হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি কি বলতে পারি টোটাল চার্জ হবে হচ্ছে এরকম, টোটাল চার্জ হচ্ছে Q1 প্লাস Q2 ইকুয়াল টু হচ্ছে, আমরা যদি Q ধরি এবং সেটা হবে হচ্ছে 80 কুলম্ব চার্জ। এখন দেখো টাচ করানোর পরে আমরা কি এইভাবে লিখতে পারি কিনা, দেখো প্রথমে আমরা একটা জিনিস একটু বের করে ফেলি, সেটা হচ্ছে যে আমরা কি একটা ইনফরমেশন এভাবে লিখতে পারি, এটার ধারকত্ব যদি হয়ে থাকে C1, এটা যদি C2 হয়ে থাকে, আমরা কি লিখতে পারি যে ইনিশিয়ালি C1 ইকুয়াল টু হচ্ছে C is equal to Q by V, এই ফর্মুলাটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি C1 ইকুয়াল টু হচ্ছে Q1 by V1, আর C2 যেটা সেটা হচ্ছে Q2 by V2। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়ালি। আর টাচ করানোর পরে কি হবে আমরা যদি ওটা দেখি, আমরা এর পরের সাইডে লিখে ফেলি এভাবে যে টাচ করানোর পর, এটা হচ্ছে আগে আর এটা হচ্ছে টাচ করানোর পর, তাহলে আমি যখন টাচ করায় ফেলবো এই যে বড় গোলক আর ছোট গোলক, এটা C1, এটা C2, আমি কি বলতে পারি C1 হবে হচ্ছে Q1 প্রাইম ডিভাইডেড বাই V, আর C2 হবে হচ্ছে Q2 প্রাইম ডিভাইডেড বাই V। আমাকে একটু বলো তো এই যে V1 V2 চেঞ্জ হয়ে দুইটাতেই কেন V লিখলাম এখানে? কারণ V সেম হয়ে গেছে টাচ করানোর পর। কারণ টাচ করানোর পরে V কিন্তু সেম হয়ে গেছে, টাচ করানোর আগে দুইটা আলাদা ছিল। এখন আমাকে একজন একটু বলো তো, ক্ষেত্রে বিভব same। হ্যাঁ দুইটা মানে টাচ করানোর পর দুইটার বিভব সেম হয়ে গেছে। আচ্ছা বলো তো Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম এটার ভ্যালু কত হবে? 18 কুলম্ব। 80 কুলম্বই হবে। কেন বলো তো? কারণ তো আলটিমেটলি ওই 80 কুলম্বই তো আসলে শাফল করছে, ঠিক না? সো যদি এটা বুঝে থাকি তাহলে আমরা দেখো এইভাবে লিখতে পারি কিনা, এটা তোমরা এই প্রসেসটা তোমরা ম্যাথেও করে আসছো, আমরা এদিকে একটা দাগ দিয়ে ফেলি। যদি এটা লিখতে পারি দেখো তো আমরা কি এটা এভাবে লেখা যায় কিনা, C1 প্লাস C2 ইকুয়াল টু হচ্ছে Q1 প্রাইম ডিভাইডেড বাই V প্লাস হচ্ছে Q2 প্রাইম ডিভাইডেড বাই V, বা এটাকে লেখা যায় হচ্ছে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে V, লেখা যায়? জি আচ্ছা তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি C1 প্লাস C2
মনে আছে Q1 প্রাইম প্লাস Q2 কে আমরা কি লিখছিলাম? Q লিখছিলাম Q বাই V। ওকে, ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ঠিক একই ভাবে আমরা আবার যদি ওটা লিখি, এই যে টাচ করানোর পরে তো C1 কে আমরা লিখছিলাম Q1 প্রাইম বাই V। তাহলে একটা হচ্ছে C1 প্লাস C2 হচ্ছে Q বাই V, আর C1 যেটা ছিল এই যে এখানে C1 টাকে কি লিখতে পারি বলো তো? Q1 প্রাইম বাই V। তাহলে এই দুটাকে যদি আমি একটু ডিভাইড করে দেই, দেখো তো কি পাওয়া যায়? C1 বাই C1 প্লাস C2। আমরা কি এটাকে এভাবে লিখতে পারি? Q1 প্রাইম ডিভাইডেড বাই V আর Q ডিভাইডেড বাই V। আচ্ছা, আমরা একটু বলি যে আমরা কি করতে চাচ্ছি। মনে আছে এই যে তোমাদের চাইছিল না যে মধ্যকার বল কত? এই বল বের করার ফর্মুলা কি? F সমান সমান 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই D স্কয়ার। আমি বলতে পারি এখানে হবে Q1 প্রাইম Q2 প্রাইম বাই D স্কয়ার। কাজ করানোর পর তো Q1 Q2 প্রাইম আলাদা হয়ে গেল, ঠিক না? তাহলে আমাদের একটা জিনিস তো বুঝতেছি, এই ফোর্স বের করার জন্য আসলে Q1 প্রাইম Q2 প্রাইম এই দুটা ভ্যালু দরকার। আমরা সেটাই বের করার চেষ্টা করতেছি। কিন্তু এই পর্যন্ত কি বুঝতে পারছি আমরা সবাই? জি স্যার। আচ্ছা, এখন দেখো এখানে আমি লিখতে পারি C1 এর জায়গায় হচ্ছে 4 পাই এপসিলন নট R1 হবে, আর নিচে C1 প্লাস C2 এটাকে লেখা যায় 4 পাই এপসিলন নট R1 প্লাস 4 পাই এপসিলন নট R2। তাহলে আমরা 4 পাই এপসিলন নট যদি কমন নেই, তাহলে আমরা লিখতে পারি R1 প্লাস R2। আর রাইট হ্যান্ড সাইডে বলতে পারি VV কাটাকাটি গেল, এখানে হলো Q1 প্রাইম বাই Q, বা আমরা এটাকে লিখতে পারি Q1 প্রাইম ডিভাইডেড বাই Q এর ভ্যালু হচ্ছে 80 কুলম্ব। ঠিক আছে? আচ্ছা, যদি তাই হয়ে থাকে এবার আসো আমরা একটু বাম সাইডটা একটু মুছে ফেলি আমাদের জন্য সুবিধার্থে। তো আমি সব কাজই করতেছি, বোর্ড যেমন মুছতাম একইভাবে আমি এখানে আমার ওয়ার্ক প্লেস মুছতেছি। ভাই কফি খাইতেছেন নাকি? কফি তো তোমরা খেয়াল করো নাই মনে হয়, ছিল একটা। আরে দেখায়ও ফেলি, এই যে কফি আছে, ঠিক আছে, সবই আছে। ওকে, তো চলো আবার আমরা আমাদের টপিকে ফেরত যাই। স্যার পার্থক্য আছে, আপনার ওই ময়লা কাপড়টা নাই তো। হ্যাঁ, আমার অনেক ডিজিটাল হয়ে গেছে সবকিছু, মোছা টোছা সহজ, এবং আমার কোনো মার্কার ইউজ করা লাগতেছে না, মার্কারের কালি টালি মুছা লাগতেছে না, এটা সব ডিজিটাল হয়ে গেছে এভরিথিং। ভাই কাউরে পিটাইতে পারতেছেন না, কষ্ট লাগতেছে আপনার? কি হচ্ছে না? ওই যে আগে তো পিটাইতেন না ক্লাসের মধ্যে আম করে। ও, তোমারে যে পিটাইতাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক পিটাইতে পারতেছি। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে যদি আমরা ব্যাক করি, এই জায়গা থেকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে দেখো উপরে R1 নিচে হচ্ছে R1 প্লাস R2 ইকুয়াল টু কি? Q1 প্রাইম ডিভাইডেড বাই 80 হচ্ছে, বা আমি যদি ভ্যালুগুলো বসাই দেই, R1 কত এখানে 50 সেন্টিমিটার, তাহলে আমরা ভ্যালুগুলো যদি বসাই, উপরে হবে 50, নিচে হবে হচ্ছে 50 সেন্টিমিটার প্লাস 20 সেন্টিমিটার, এখানে হচ্ছে Q1 প্রাইম ডিভাইডেড বাই 80। Q1 প্রাইম চলে আসবে হচ্ছে, আমি একটু ক্যালকুলেশন করে ফেলি এখানে, 80 ইনটু হচ্ছে 50 ডিভাইডেড বাই হচ্ছে 70, তাহলে দেখবা যে 57 পয়েন্ট হবে 14 কুলম্ব। ঠিক আছে? আচ্ছা বলো তো Q2 প্রাইম কেমনে বের করব? উপরে R1 এর জায়গায় R2 হবে। 80 থেকে বিয়োগ দিয়ে বের করে। হ্যাঁ, আরেকটা সহজ ওয়ে হচ্ছে 80 থেকে বিয়োগ করো, কারণ দুইটা যোগ করলে তো 80 হইতে হবে। ঠিক আছে? সো 80 থেকে যদি মাইনাস করে ফেলো, 80 মাইনাস অ্যানসার, তাহলে এটার রেজাল্ট আসবে হচ্ছে 22.85 কুলম্ব। ঠিক আছে? তাহলে Q1 প্রাইম জেনে গেছি, Q2 প্রাইম জেনে গেছি। দেখো এটা কিন্তু ম্যাসিভ চেঞ্জ আসছে, খেয়াল করছো? মানে ম্যাসিভ বলতে মানে অনেক না, 50 কুলম্ব ছিল Q1 এ, ওইটা হয়ে গেছে এখন 57, আর Q2 তে ছিল 30 কুলম্ব, ওটা আবার কমে গেছে 22। আচ্ছা, আমার কি ভ্যালু ঠিক আসলো? স্যার এই জি ভাইয়া ঠিক আসছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক স্যার আসছে। এইটাই তো আসছে। আচ্ছা, এখন তাহলে আমরা লাস্ট যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ফোর্স বের করব। তাহলে ফোর্সের ফর্মুলা যদি আমি ইউজ করি, ফোর্সের ফর্মুলা মনে আছে আমাদের ছিল 1/4 পাই এপসিলন নট Q1 প্রাইম Q2 প্রাইম ডিভাইডেড বাই D স্কয়ার। ভ্যালুগুলো যদি বসাই, এটা হচ্ছে 9 × 10⁻৯
ইনটু এখানে হবে হচ্ছে 57.14 ইনটু হচ্ছে 22.85 ডিভাইডেড বাই ডি স্কয়ার। ডি কত এখানে? 10 মিটার, 10 স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের রেজাল্টটা চলে আসলো। আমরা কি বুঝতে পারছি এটা কি একটা মজার ম্যাথ ছিল না? মানে আমরা আগে যে মেথডে করছিলাম যে বিন্দু চার্জ ধরে, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। ঠিক আছে? তো যারা ফেসবুকে আসো তারা একটু কমেন্টে জানাই দিবা যে এই ম্যাথটা আমরা ঠিকমতো বুঝছি কিনা। ঠিক একইভাবে জুমে যারা আছো বুঝছো? জি স্যার। জি স্যার। স্যার তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা তো ঠিক ছিল নাকি, ক্লিয়ার ছিল যে আমরা আসলে চার্জ যে ডিস্ট্রিবিউট হইছে Q1 প্রাইম আর Q2 প্রাইম হয়ে গেছে, আগে আমরা ওই Q1 Q2 প্রাইমটা বের করছি। দোলন কমেন্ট করছে বেশ কয়েকটা, লামিয়াও কমেন্ট করতেছে। আচ্ছা, তো আমরা মোটামুটি যদি বুঝে থাকি তাহলে পরের টপিকে যাব। মিফতাউল জান্নাত মাইশা, তুমি কি আমাদের ভাইয়া ক্লাস বুঝতেছো? হ্যাঁ বলো। হ্যাঁ, গোলকদাকে টাচ করাইলে কেন ভিটা সেম হবে? গোলকদ্বয়কে টাচ করাইলে আমরা এই যে এখানে বলতে পারি, একটু আগে মনে আছে আমরা একটা দেখাইছিলাম যে পানি সিস্টেম, এটাকে একটু আবার কোথাও সরাই ফেলি আমি। মনে আছে আমরা পানি সিস্টেম দিয়ে বুঝাইছিলাম না, এরকম যে একটা মোটা বালতি আর চিকন বালতি ধরো, এদেরকে কানেক্ট করে দিলে, মানে পানি যেই হাইটেই থাকুক দুইটার ভিতরে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলে তখন এরকম হয়ে যায় না যে পানি আদান প্রদান করে দুইটার হাইট সেম হয়ে গেছিল না? সো ওইখানে গোলকের ক্ষেত্রেও যখন দুইটা আলাদা দূরে দূরে ছিল আর যখন তুমি টাচ করাইলা তখন চার্জের আদান প্রদান হয়েছে, এখানে কিছু চার্জ গেছে, এখানে কিছু চার্জ আসছে, হয়তো আইসা এমন হয়েছে যে দুইটার বিভব যাতে সেম। টাচ করায় দেওয়া মানে হচ্ছে বিভব সেম। যেমন তোমরা ব্যাটারির সাথে এখানে যদি একটা রেজিস্ট্যান্স লাগাও, ঠিক আছে, তখন এই বিন্দুর যা বিভব এই বিন্দুর বিভব কিন্তু সেম হয়ে যাবে। যখনই টাচ করাবা তখন বিভব আসলে সেম হয়ে যায়। ঠিক আছে, এখানে গোলকের যেমন দুইটা টাচ করাইছো, দুইটা গোলকের বিভব সেম হয়ে যেতে হবে, চার্জের আদান প্রদান হয় বিভব সেম হবে। বুঝতে পারছো মাইশা? মাইশা শোনা তো যাচ্ছে? ভাইয়া যখন একটা পরিবাহী দিয়ে যুক্ত করি তখন দুইটার আধান সেম হয়ে যায়, আর এমনি দুইটাকে টাচ করালে দুইটার বিভব সেম হইতেছে কেন? না না, এই যে তুমি যখন পরিবাহীদের ইভেন তুমি এটার ক্ষেত্রে দেখো, ধরো এখানে 20 কুলম্ব আছে, এখানে আছে হচ্ছে 0 কুলম্ব নিউট্রাল, ঠিক আছে, 0 কুলম্ব। আমি যদি এদেরকে টাচ করাই, তুমি বলো 20 কুলম্ব কি সমান দুই ভাগে ভাগ হবে? এটা ছোট না, এটা বড়। সো কোনটাতে বেশি থাকবে কোনটাতে কম থাকবে? বড়টাতে বেশি থাকবে। সো এমন ভাবে এরা আদান প্রদান করবে যাতে ভিটা সেম থাকে। মানে মেইন কথা হচ্ছে তুমি এইভাবে বলতে পারো যে এটার ক্যাপাসিটি বেশি, এটার ক্যাপাসিটি কম, ক্যাপাসিটি বেশি দেখেও বেশি ধরবে, ক্যাপাসিটি কম দেখেও কম ধরবে। এখন সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি যদি চিন্তা করো, সি যার বড় সে চার্জ বেশি ধরতেছে, আর সি যার ছোট সে চার্জ কম ধরতেছে, আলটিমেটলি ভিটা সেম আছে। কি বলতেছি বোঝা গেছে? যে যার ক্যাপাসিটি বেশি সে চার্জ বেশি ধরতেছে, যার ক্যাপাসিটি কম সে কম ধরতেছে, বাট এমন ভাবে কম ধরতেছে যাতে দুই ক্ষেত্রে ভিটা সেমই থাকে। আর এটা তো অ্যানালজি ছাড়া আসলে একটু বোঝানো ডিফিকাল্ট, ঠিক আছে? স্যার আগের অঙ্কগুলোতে আমরা কেন বিভবটাকে কনসিডারেশন আনি নাই? আগের অঙ্কটায় আমরা বিন্দু চার্জ ধরছিলাম, মনে আছে? আগের অঙ্কে আমরা বিন্দু চার্জ ধরছিলাম দেখে ওইখানে তো আসলে একটা বিন্দুতে যখন আছে তখন তুমি টাচ করাইলে বা গোলকের সাইজগুলো সেম ধরছিলাম আগের অঙ্কটাতে। গোলকের সাইজ সেম ধরলে পরে তো দুইটাতে সমানভাবে ডিস্ট্রিবিউট হইলে আসলে বিভব সেম হবে। তাহিয়া বুঝছো? মানে আগের ক্ষেত্রে গোলক দুটো সেম সাইজের ছিল, এটা হচ্ছে মেইন। আর গোলক যদি এখানেও সেম সাইজ হইতো, তুমি একটু চিন্তা করো, গোলক এখানে সেম সাইজ থাকলে আমাদের ক্যালকুলেশন একটু আগে তোমরা দেখতেছিলা যে এরকম একটা পার্ট আসছিল যে কিউ প্রাইম, তো মুছে ফেলছি, কিউ প্রাইম ছিল না যে r1 বাই r1 প্লাস r2, আর এখানে ছিল হচ্ছে কিউ। তো তোমরাই দেখতা যে r1 আর r2 যদি সেম হয় তখন এটা এরকম হয়ে যেত না, r বাই r প্লাস r, r1 r2 ধরলাম r এর মানের সমান, তাহলে এখানে হাফ আসতো, তাহলে কিউ প্রাইম হইতো হচ্ছে কিউ বাই 2। তার মানে বোঝা যাইতেছে এটা হচ্ছে কিউ1 ধরো, তার মানে বোঝাই যাইতেছে যে অর্ধেক চার্জ যাইতে হচ্ছে কিউ1 প্রাইম হিসেবে আর বাকি অর্ধেক চার্জ যাইতে হচ্ছে কিউ2 প্রাইম হিসেবে, অর্থাৎ
চার্জটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যেত। যখন R1 আর R2 সমান, বুঝছো তাহিয়া কি বলছি? জি স্যার। ওকে, তাহলে আমরা যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকি তাহলে আমরা মোটামুটি কিন্তু গোলকের ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে ধারক কি হবে এবং সেটার ইমপ্লিকেশন কি, ওই ফর্মুলা দিয়ে কিভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি ওইটা কিন্তু আমরা দেখাই ফেলছি। ঠিক আছে, আমরা তাহলে চলো সামনের টপিকের দিকে মুভ করি। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা কিন্তু একটু বেশিক্ষণ সময় নেওয়া হবে, আমরা আগেও বলছিলাম। আমরা আরেকটু আগায় ফেলতে চাচ্ছি। আমরা একটু দেখে আসি ফেসবুকে কমেন্টে কে কি লিখছে। মীর লিখছে যে বুঝছে, মুনতাসির শাহাদাতও লিখছে বুঝছে, লামিয়াও বলছে। তো চলো আমরা তাহলে সামনের দিকে মুভ করি। ঠিক আছে, আমাদের ফেসবুকে দেখতেছি আজকে সবচেয়ে অ্যাটেন্ডেন্স ভালো, ফেসবুকে 19 জনের মতো ক্লাস করতেছে এবং একই সাথে আমরা দেখতেছি যে আমাদের জুমেও ক্লাস করতেছে 18 জনের মতো। ওকে, তো চলো আমরা মোটামুটি সামনের দিকে মুভ করি এবং তোমাদেরকে একটু যারা আসো বলবো যে আস্তে আস্তে জুমের দিকে চলে আসার ট্রাই করো। আমি কিন্তু এইচএসসি যে লেভেলে যারা আছে এদের মধ্যেই কম অ্যাটেন্ডেন্স পাচ্ছি জুমে, বাট 9-10 এর পোলাপান কিন্তু 60 জন পর্যন্ত জুমে ক্লাস করে। ঠিক আছে, তো ওরা খুবই এনথুজিয়াস্টিক, জুমে ক্লাস করলে ইন্টারঅ্যাকশনটা বেটার হয় এবং তোমার ব্যান্ডউইথ কম লাগে। ফেসবুকে যেমন মাঝে মাঝে কাইটে কাইটে যাবে, জুমে অতটা প্রবলেম হয় না। তবে হ্যাঁ, জুমে মাঝে মাঝে দেখবা তোমাদের লেভেলে ডিসকানেকশন হয় যদি নেট খারাপ থাকে। আর হচ্ছে আরেকটা কথা বলি যে নেট কিন্তু খারাপ খুব একটা আসার কথা না কারোই, কারণ হচ্ছে তোমরা জানো হয়তো যে এই ছুটি দেওয়ার পরে ঢাকার অর্ধেক মানুষ বাড়িতে চলে গেছে, ফলে ঢাকায় নেটের উপর প্রেসার কম। ঢাকার বাইরে বরঞ্চ এখন প্রেসার বেড়ে গেছে। এই জন্য অনেকে যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে জয়েন করে তাদের জন্য কিন্তু দেখবা নেট পাইতে সমস্যা হচ্ছে। যেমন তানভীরের সাথে আমি কথা বলি, তানভীর ওর বাড়িতে গেছে, ও কিন্তু মাঝে মাঝে নেট ঠিক মতো পাচ্ছে না ওইখানে। স্যার আমিও ঢাকার বাইরে। ও তানহা কোথায়? তুমি চিরাং না? না, আমি বান্দরবান। বান্দরবান গেছো কি ঘুরতে নাকি আঙ্কেলের পোস্টিং? না না, আমার বাবার পোস্টিং এখানে। আচ্ছা আচ্ছা, বান্দরবনেও আমি জানি না, বান্দরবন থেকে তো ঢাকায় খুব একটা বেশি মানুষ আসে না। ঠিক আছে, বাট তুমি গাজীপুরও ঠিক না আসলে, ময়মনসিংহ বা দক্ষিণবঙ্গের দিকে যদি যাও ওইখানে ঢাকা থেকে প্রচুর মানুষ ব্যাক করছে, ওখানে প্রেসারটা এখন কারেন্টলি অনেক বেশি নেটের উপর। তোমাদের বাবু ভাই আমার এইগুলা ইনফরমেশন দিল যে ঢাকায় এখন নেটের কোনো সমস্যা নেই, যদি কারো ব্রডব্যান্ড সমস্যা করে একটু ফোন দাও, দেখবা ঠিক করে দিবে। ওকে, তো চলো আমরা সামনের দিকে মুভ করি। আমরা যে টপিক পড়তেছিলাম এবার হচ্ছে নেক্সট টপিক যদি দেখি, এবার হচ্ছে সমান্তরাল পাতধারক। এটা খুবই মজার একটা জিনিস, বাট তার আগে আমাদের ছোট্ট একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়। ঠিক আছে, সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, প্রথম কথা ধরো একটা পজিটিভ চার্জ এখানে আছে, আমরা মনে আছে তড়িৎ বলরেখাগুলো এইভাবে আঁকছিলাম। এই তড়িৎ বলরেখার কিছু বৈশিষ্ট্য তোমাদের বইতে দেয়া আছে, ওগুলা থেকে এমসিকিউ আসে, ওগুলো একটু দেখে ফেলো। আচ্ছা, এখানে আমাকে একজন একটু বলো তো, এই যে ও তড়িৎ ক্ষেত্রটা তৈরি করছে, সব জায়গায় কি ডেনসিটি সেম? তড়িৎ বলরেখার যে ডেনসিটি, এগুলা কোথায় বেশি আর কোথায় কম? দূরত্ব যত কম হবে ডেনসিটি তত বেশি হবে। গোলক মানে এই চার্জের যত কাছে আসবা কাছে কাছে হচ্ছে ডেনসিটি বেশি, আর যত দূরে যাবা তত ডেনসিটি আসলে কমতে থাকবে, ঠিক না? সো কাছাকাছি তড়িৎ প্রাবল্য বেশি, দূরে দূরে তড়িৎ প্রাবল্য কমে যাচ্ছে। এটা দিয়ে বুঝাইতেছে এটাকে আমরা বলি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। কারণ কি? খুবই সহজ, যে কাছে প্রাবল্য বেশি আর দূরে প্রাবল্য হচ্ছে কম। সেই জন্য আমরা বলতেছি এটাকে বলে অসম তড়িৎ ক্ষেত্র। অসম কারণ কি? সুষম না, সব জায়গায় একরকম না, অসম তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, ঠিক একই ভাবে তুমি যদি সুষম দেখতে চাও, সুষমর ক্ষেত্রে বলতে পারবা বলরেখাগুলা কেমন হইতে হবে? প্যারালাল। কে বললো? স্যার আমি। তুমি তো ঠিক আছে, কিন্তু কে? নাম কি? বুঝেন না? না স্যার। প্রমি? জি। না আমি না। ঠান্ডা লাগছে এর জন্য মনে হয়। আচ্ছা, তাহলে প্যারালাল হবে। ঠিক আছে, এরকম।
আচ্ছা, রেজা স্যার কি ক্লাস না বন্ধ রাখছে? ওনারা এখন দেখি না যে। না স্যার, ইউটিউবে ক্লাস চলতেছে তো। ইউটিউবে হ্যাঁ ওই রেকর্ডেড ক্লাস করায় না উনি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এরকম যদি প্যারালাল হয় তাহলে আমি বলতে পারি এখানে যে ডেনসিটি আছে এখানেও একই ডেনসিটি, আবার এখানেও একই ডেনসিটি, তাহলে আমরা বলতে পারি যে ফ্লাক্স ডেনসিটি বা বলরেখার ডেনসিটি সব জায়গায় একই। বলরেখার ডেনসিটি সবখানে একই। যেহেতু বলরেখার ডেনসিটি সব জায়গায় একই রকম আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে একটা বিশেষ ফর্মুলা লেখা যায়। সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে একটা বিশেষ ফর্মুলা আছে, বিশেষ ফর্মুলা। আমি আগে ফর্মুলাটা লিখি তাহলে বুঝতে পারবা। ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম, v = e * d, যেখানে d দিয়ে বোঝায় হচ্ছে ডিসটেন্স। ধরো এই অংশটুকুর ডিসটেন্স হচ্ছে d, এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে v, ধরো এটা a, এটা হচ্ছে b, a ও b এর বিভব পার্থক্য v। দেখবা ভি দিয়ে অনেক সময় একটা বিন্দুর বিভবও বোঝায়, আবার তড়িতের ক্ষেত্রে দেখবা ভি দিয়ে বোঝায় বিভব পার্থক্য, দুইটা বিন্দুর বিভবের পার্থক্য, ঠিক আছে? তো এখানে আমরা যে ভিটা লিখতেছি এটা হচ্ছে বিভব পার্থক্য। এ ও বি এর বিভব পার্থক্য যদি ভি হয়, এখানে যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান ই, এটা কনস্ট্যান্ট, তখন আমরা লিখতে পারবো v = e * d, যেখানে d হচ্ছে ওই দুইটা বিন্দুর দূরত্ব, ই হচ্ছে ওইখানের মাঝখানে যে সুষম তড়িৎ ক্ষেত্রটা আছে সেই তড়িৎ প্রাবল্য, আর ভি হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। রিফা, তাসফিয়া, তুমি কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো এই যে v = e * d, এই ফর্মুলাটাই আমরা এইভাবে মনে রাখতে পারি। মনে আছে বিভব এটা কি এক ধরনের, আর প্রাবল্য এক ধরনের কি, আমরা এটা প্রথম ক্লাসে বা সেকেন্ড ক্লাসে বলছিলাম। প্রাবল্য এক ধরনের কি বল না, প্রাবল্য এক ধরনের বল। আর বিভব কি বিভব কাজ। কাজ। আর এটা কি বলতে পারি একটা দূরত্ব, অনেকটা সরণের মতো না, সরণ বা দূরত্ব। তো আমরা তো জানি যে কাজ সমান সমান হচ্ছে বল ইনটু সরণ। সো সেই ফর্মুলাটা কিন্তু মেনে চলতেছে। বাট এই যে w = তোমরা যে লেখো fx, মনে আছে এটা কখন লেখো? তানহা কখন লিখি এটা? শুধুমাত্র স্যার মধ্যবর্তী কোণ 0 হইলে। ধ্রুব বলের জন্য, মনে আছে? হয় ধ্রুব বলের জন্য, হ্যাঁ। এখানে ইটা কি বলতে পারি? কনস্ট্যান্ট। কারণ এই যে সুষম প্রাবল্য তুমি দেখতেছো, সুষম প্রাবল্য সব জায়গায় এর মান যেহেতু সেম, তাহলে কনস্ট্যান্ট যখন থাকবে তড়িৎ প্রাবল্য তখন এই ফর্মুলাটা আমরা লিখতে পারবো, জাস্ট লাইক w = fx এর মতো। v = e * d, w = fx লেখা যায় ধ্রুব বলের জন্য। এখানে আমরা বলতে পারি ফোর্স কনস্ট্যান্ট, যেমন এখানে হচ্ছে e এর মানটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে মনে থাকবে এটা v = e * d, এটা কি সব সময় লেখা যাবে? বলো বলো। না ভাইয়া। শুধু কখন? প্যারালালের জন্য। প্যারালাল না, শুধু সুষম প্রাবল্যের জন্য। যদি অসম প্রাবল্য হয় বলতে পারবা কি করতে হবে? ইন্টিগ্রেশন। এক্স্যাক্টলি, যখনই অসম হবে, জাস্ট লাইক অসম হইলে w = f dx করা লাগে, এটা হচ্ছে অসম বল, অসম বল। ঠিক একই ভাবে এখানে যখন অসম হবে তখন ইন্টিগ্রেশন e dr, মানে ডিসটেন্স কে তখন আমরা dr দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে? তাহলে তখন করা যাবে হচ্ছে e * dr। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? এটা হচ্ছে কখন? অসম প্রাবল্যের জন্য, অসম তড়িৎ ক্ষেত্রের জন্য, অসম তড়িৎ ক্ষেত্রে। আর এটা হচ্ছে কখন? সুষম তড়িৎ ক্ষেত্রে। সো যারা একটু ভাইয়া ফেসবুকে কিন্তু আসো একটু জানাই দাও যে বুঝছো কিনা এই পর্যন্ত। হ্যাঁ বলো, কোশ্চেন করো। ভাইয়া কিন্তু বলরেখার প্রাবল্য সবখানে মানে সমান কিভাবে হতে পারে? বলরেখার ডেনসিটি সবখানে সমান কিভাবে হতে পারে? দূরে দূরে গেলে তো বলরেখাগুলোর মাঝখানে ব্যবধান বেড়ে যাবে না? হ্যাঁ আমি দেখাবো যে কিভাবে আসলে, যেমন তুমি তো এই পজিটিভ একটা চার্জ দিয়ে চিন্তা করতেছো, এই জন্য তোমার কাছে মনে হচ্ছে যে বলরেখা তো দূরে কম কমই হবে সবসময় ডেনসিটি। বাট আমি তোমাদেরকে দেখাইতেছি যে কখন আসলে এরকম প্যারালাল ইলেকট্রিক ফিল্ড পাইতে পারি, ঠিক আছে? সো এটা নেক্সট পেজে আমরা দেখাবো। চলো। আচ্ছা, যেমন ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে আর এখানে একটা নেগেটিভ চার্জ আছে, মনে আছে কিরকম বলরেখা তৈরি হয়েছিল? পজিটিভ থেকে বলরেখা বের হয়ে নেগেটিভে ঢুকছিল, এরকম হয়েছিল না? জি স্যার। আচ্ছা, বলতে পারবা যে আমি যদি এরকম পজিটিভ নেগেটিভের নিচে আরো কতগুলা পজিটিভ নেগেটিভ রাখি, একটু দূরে দূরে রাখলাম প্রথমে,
তাইলে এদের বলরেখা কেমন হবে বলো তো একটু। বলতে পারি পজিটিভ থেকে নেগেটিভে ঢুকবে, এখানে ঠিক আছে, এটা ঠিক আছে আগের মতোই, এরকম হবে একটা, এরকম হবে একটা, এখানেও একটা এরকম যাবে, এরকম হবে একটা, এরকম হবে একটা। বাট বেশি বলরেখা কিন্তু থাকতে পারতেছে না, কারণ হচ্ছে বেশি বলরেখা হইলে একটা আরেকটাকে কাট করবে, মনে আছে যে একটা বলরেখা আরেকটাকে কাট করতে পারবে না। আমরা বলছিলাম বলরেখা ক্রস করে না, বলরেখা ক্রস করে না। আমরা কিন্তু এটা যখন বলরেখার কনসেপ্ট পড়াইছিলাম আগের ক্লাসগুলোতে, তখন কিন্তু এটা মেনশন করা হয়েছিল, যারা ক্লাস করো না ওটা যে আবার একটু দেখে আসতে পারো। এখন তাহলে এই যে এইখান দিয়ে একটু উপরে উঠলো, এখান দিয়ে একটু উপরে উঠলো, এখান দিয়ে একটু উপরে উঠলো, এখান দিয়ে একটু উপরে উঠলো, এই উপরের ছবিটাই আমি যদি এমন করি যে পজিটিভ নেগেটিভ এমন ভাবে রাখছি যে বলতে গেলে মাঝখানে আর গ্যাপ নাই, এই ক্ষেত্রে কি হবে তানহা বলো তো? স্যার সমান্তরাল হবে, মানে শুধু সোজা বরাবর গুলাই থাকবে, বাকিগুলো থাকবে না। ঐশী কি এগ্রি করতেছো তানহার সাথে? ঐশী, প্রমি, কেউ আসো? টিচার আচ্ছা, তাহলে বুঝতেছি এখানে আর মাঝখানের গুলো থাকবে না, কারণ এত ক্লোজ যখন আসতেছে মাঝখানে থাকতে গেলে একটা আরেকটাকে ক্রস করবে, যেটা সম্ভব না। আলটিমেটলি তাহলে কি তৈরি হয়ে যাবে? প্যারালাল কিছু রে তৈরি হয়ে যাবে। প্যারালাল যে তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে এটাকে আমরা কি নাম দিচ্ছি বলো তো? সুষম তড়িৎ ক্ষেত্র। রিফা বুঝতেছি? রিফা তাসফিয়া? ভাইয়া স্যার ওই প্লাস মাইনাসের আশপাশ দিয়ে আর কিছু থাকবে না, আর প্লাস, কোনো বলরেখা থাকবে না? হ্যাঁ বাম সাইডে থাকতে পারে, এদিক দিয়ে থাকতে পারে, এখানেও থাকতে পারে, বাট মাঝখানের অংশটা থাকবে না। আর একদম কর্নারে যেগুলো আছে ওইগুলোর জন্য কিন্তু দুই সাইডে থাকবে, এটা বুঝতেছো? কারণ কর্নারের গুলার জন্য তো সাইডে কিছু নাই, এইটাই তো বলতেছিলাম। আর এই সাইডে সবারই থাকবে, বাম সাইডে। আমি জাস্ট মাঝখানের অংশে বলতেছি ওইটাতে প্রাবল্যটা সমান হবে সবার। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? ভাইয়া এত কাছে রাখলে আধানগুলা পরস্পরকে বিকর্ষণ করবে না? হ্যাঁ বিকর্ষণ তো করবেই, কিন্তু ধরো সামহাও এটা করা হয়েছে, সামহাও এটা আমরা দেখবো যে ধারকের ক্ষেত্রে একটা ভাবে আমরা এটা করতে পারবো, ঠিক আছে? ধারকের ক্ষেত্রে আমরা এরকম পজিটিভ এক সাইডে নেগেটিভ এক সাইডে আনতে পারবো। আমরা একটু পরে দেখবো এরা বিকর্ষণ করবে অবশ্যই, কিন্তু এটা বানানো সম্ভব। আচ্ছা, যদি এগুলো বুঝে থাকি, আমরা আরেকটা ছোট্ট জিনিস একটু দেখে ফেলি। তোমাদের মনে আছে যে ভি এর ফর্মুলা ছিল না এরকম যে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, আর ই এর ফর্মুলা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। আমাকে একটা জিনিস একটু বলো তো, আমি যদি ডিভি বাই ডিআর করি কি পাওয়া যাবে এই ইকুয়েশন থেকে? ডিভি বাই ডিআর যদি করি তাহলে আমরা বলতে পারি 1/4 পাই এপসাইলন নট মাইনাস ই, আর এখানে একটা কিউ, এটা বাদ যাবে, এটা মানে এটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে যাবে, আর এখানে বলতে পারি ডিডিআর অফ 1/r। তো আমাকে একটু নোভা বলো যে এই যে 1/r কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? নোভা বা অঙ্কিতা কেউ আছো? কারো আওয়াজ শোনা যাচ্ছে না। তাহিয়া কি হবে বলো? স্যার মাইনাস 1 বাই আর স্কয়ার। এখানে হবে -1/r স্কয়ার, বা আমি যদি মাইনাসটাকে এই সাইডে নিয়ে আসি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার লেখা যায়। মাইনাসটাকে শুরুতে নিয়ে আসছি। ডিফারেন্সিয়েশন তো জি বুঝছো স্যার। কিভাবে হয়েছে? ডিডিআর অফ 1/r, এটাকে লেখা যায় আসলে ডিডিআর অফ r টু দি পাওয়ার -1, এরপরে তো x টু দি পাওয়ার n এর ফর্মুলা ফেলাই দিলে হয় আসলে। আচ্ছা, এই জিনিসটা দেখো তো চেনা চেনা লাগে কিনা? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, এটাকে কি লেখা যাবে? তা বললো এটাকে প্রাবল্য যদি লিখি তাহলে আমি লিখতে পারি যে মাইনাস অ্যাকচুয়ালি ডিভি বাই ডিআর হচ্ছে মাইনাস ই, অথবা আমরা লিখতে পারি অর ই সমান সমান হচ্ছে মাইনাস ডিভি বাই ডিআর। তাহলে এটা হচ্ছে আসলে প্রাবল্যের সাথে বিভবের একটা ডাইরেক্ট রিলেশন, ঠিক আছে? আমরা চাইলে এই ডাইরেক্ট রিলেশনটাও মাঝে মাঝে ইউজ করতে পারি। আচ্ছা, এটা কখন করব? যদি তোমাকে বিভবের একটা ফর্মুলা দিয়ে দেয় আর এর রেসপেক্টে, তখন তুমি চাইলে ই এর ভ্যালুটা বের করতে পারো, ঠিক আছে? আমি কি এরকম একটা প্রবলেম দেখাবো সবাইকে যে কিভাবে আমরা এটা সলভ করতে পারি? ছোট্ট একটা প্রবলেম দেখাই জি ফেলি। স্যার। ধরো তোমাকে বললো যে v ইকুয়াল টু হচ্ছে 4r কিউব প্লাস 3r স্কয়ার ভোল্ট,
বলছে আর ইকুয়াল টু 2 মিটার দূরত্বে ভি এর মান কত, ই এর মান কত। ঠিক আছে, তাহলে আমরা খুব ইজিলি ভিটা বের করে ফেলতে পারবো। ভি হবে হচ্ছে 4r কিউব প্লাস 3r স্কয়ার। তাহলে ভি এট কত বলতে পারি, 2 মিটার। এটা জাস্ট আর এর জায়গায় 2 বসায় দাও, এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আসবে হচ্ছে 4 8 32 প্লাস এখানে হচ্ছে 12, তাহলে 44 এত ভোল্ট। ঠিক আছে, আর ই এর মান যদি বের করতে বলে, ই তো আমরা জানি মাইনাস হচ্ছে ডিভি বাই ডিআর। তাহলে এখানে যদি আমরা মাইনাস ডিডিআর ভ্যালু বসাই, ভি এর জায়গায় হচ্ছে 4r কিউব প্লাস 3r স্কয়ার মাইনাস ডিডিআর অফ, আচ্ছা 4টা বাইরে চলে গেল, তাহলে 4 বাইরে, আর কিউব কে এখানে রাখলাম, আর মাইনাস লেখা যায় হচ্ছে 3 ডিডিআর অফ আর স্কয়ার। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করে ফেলি, এটা আসবে হচ্ছে মাইনাস 3 4 12 12 আর স্কয়ার মাইনাস 6r। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট হচ্ছে ই এট কত মিটার, 2 মিটার। এখানে আর এর ভ্যালু হচ্ছে জাস্ট 2 বসায় দাও, 2 স্কয়ার মাইনাস 6 ইনটু 2। এখান থেকে আমরা যেটা পাবো, এটার ইউনিট হবে নিউটন পার কুলম্ব। যেহেতু নিউটন পার কুলম্ব হচ্ছে আমার কিসের ইউনিট, ই এর ইউনিট। ঠিক আছে, আমরা কি বুঝছি তাহলে কিভাবে এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো আমরা? তো সবাই যদি এটা করে থাকো, তাহলে বুঝে থাকো, তাহলে আমাকে একটা প্রবলেম এখন করে দিতে হবে সবার। সবাই খাতা নিয়ে রেডি থাকো, খাতা কলম নিয়ে। কোশ্চেনটা হচ্ছে এরকম যে ই সমান সমান হচ্ছে 5r স্কয়ার প্লাস 2 এত নিউটন পার কুলম্ব। ঠিক আছে, বলছে ভি বের করো, ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি আর ইকুয়াল টু 2 মিটার দূরত্বে ভি কত হবে। সবাই একটু নিজেরা ক্যালকুলেট করে বলো। ফেসবুকে যারা আছো তারা আগে বলবা, ঠিক আছে? ফেসবুকে যারা আছো তারা একটু কমেন্টে জানায় দাও আর ইকুয়াল টু 2 মিটার দূরত্বে ভি এর ভ্যালুটা কত হবে। ঠিক আছে, আর বাকিরা যারা জুমে আছো অঙ্কটা করার চেষ্টা করো। আমি একটু রেস্ট নেই, আমরা অনেকক্ষণ ধরে ক্লাস করতেছি। পান্থ ক্লাস করতেছে। আচ্ছা, তোমাদের কাছ থেকে অ্যানসার এক্সপেক্ট করতেছি যে আর ইকুয়াল টু 2 মিটার দূরত্বে ভি এর ভ্যালুটা কত হবে। আচ্ছা, জুমে যদি কারো হয়ে থাকে বলতে পারো কত হবে রেজাল্ট, এবং বলতে হবে যে কিভাবে এটা বের করছো। আনমিউট করে বলতে হবে। আর এখানে আরেকটা জিনিস একটু বলে দিতে হবে, আসলে এখানে আরেকটা জিনিস তোমাদের একটু করে দেই। আর ইকুয়াল টু 0 তে ভি ইকুয়াল টু 0। ঠিক আছে, এই জিনিসটা না থাকলে আসলে সমস্যা। এই ভ্যালুটাও তোমাকে দিয়ে দিবে। আর ইকুয়াল টু 0 তে ভি কত হবে। তো তোমরা একটু করে আমাকে জানাবা রেজাল্ট কি আসছে। কেউ কি করছো? স্যার 17.33। কে বলতেছো এটা? স্যার অঙ্কিতা। অঙ্কিতা বের করছে 17.33। তোমাদের কি অন্য কারো আসছে 17.33?
এনিওয়ান এলস? আচ্ছা অঙ্কিতা কিভাবে করছো আমাদের একটু বলো তো। স্যার ইন্টিগ্রেশন করে করছি। আচ্ছা ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট থাকে না একটা, যখন তুমি লিমিট বসাও না তখন তো একটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটা কিভাবে বের করছো? ও সরি এটা করিনি। আচ্ছা সো যারা করছো একটু দেখো এটা আমরা কিভাবে সলভ করব। এটা আবার সেই ম্যাথের নলেজ ইউজ করতে হচ্ছে। ই যেহেতু দিয়ে দিছে, আমরা জানি ই এর ফর্মুলা হচ্ছে মাইনাস ডিভি বাই ডিআর, বা ডিভি সমান সমান লেখা যায় মাইনাস ই ইন্টু ডিআর, বা ভি যদি বের করি আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ মাইনাস ই ডিআর। সো লিমিট ছাড়া যদি আমরা করি, কারণ আমরা কিন্তু লোয়ার লিমিটটা জানি না, ঠিক আছে? লোয়ার লিমিট আসলে জানি, কারণ আর ইকুয়াল টু 0 তে ভি ইকুয়াল টু 0, সো এটাকে তুমি লোয়ার লিমিট হিসেবে ইউজ করতে পারো, আর উপরেরটাকে চাইলে তুমি আপার লিমিট হিসেবে ইউজ করতে পারো, ঠিক আছে? সো আমরা যদি এখানে একটু বসায় দেই 0 থেকে আর এর ভ্যালু আর ইকুয়াল টু 0 থেকে আর ইকুয়াল টু হচ্ছে 2 মিটার, আমরা যদি বসাই তাহলে দেখো মাইনাস ই এর ভ্যালু যদি বসাই এটা কত হবে, ই এর ভ্যালু হচ্ছে 5r স্কয়ার প্লাস 2 ইনটু dr, লিমিট হবে 0 থেকে 2। তুমি কি এটা করছো অঙ্কিতা? অঙ্কিতা তুমি কি এইভাবেই করছো? জি স্যার, বাট স্যার আমি লিমিট বসাই নাই। হ্যাঁ লিমিট তো বসাইতে হবে, ঠিক না? লিমিট ছাড়া আসলে কেমনে করবা? আর এখানে -2, এটা লিমিট হবে হচ্ছে শুধু r, ইন্টিগ্রেশন করলে 0 থেকে 2। এরপরে রেজাল্ট যেটা আসে এটা -5/3 ইনটু 2 কিউব, আর মাইনাস হচ্ছে 2 ইনটু 2 মাইনাস 0, সো রেজাল্ট আসবে সম্ভবত এখানে 8 মাইনাস 40/3, আর এখানে মাইনাস হবে হচ্ছে 4। সো এটা ক্যালকুলেট করলে যেটা রেজাল্ট আসে, আমি যদি একটু বের করে ফেলি, -17.33 আসে। আচ্ছা -17.33, তাহলে ওইটাই রেজাল্ট। এটাই রেজাল্ট। হ্যাঁ এটা দিছি অঙ্কিতার হয়ে গেছে, কারণ যে আর ইকুয়াল টু 0 তে ভি ইকুয়াল টু 0 দিয়ে দিছি দেখা, বাট যদি হয়তো আর ইকুয়াল টু 0 তে ভি ইকুয়াল টু 2 সরি ভি ইকুয়াল টু 1 ভোল্ট, তখন কিন্তু এটা চেঞ্জ হইতো, ঠিক না? লোয়ার লিমিটটা তখন চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, পারবো তাহলে আমরা এই টাইপের ম্যাথ করতে? কারো কোনো কনফিউশন আছে? তাহলে আমরা দেখতেছি ই আর ভি যে কোনো একটা দিলে আমরা ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন এগুলা ইউজ করে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করে ফেলতে পারি, ঠিক আছে? মির অ্যানসার বলছে 17.33, বাট মাইনাস হবে মির একটা, ঠিক আছে? সো এগুলো একটু ঠিক করে নিব আমরা। আমরা মনে হয় আজকে আর না আগাই, কি মনে হয়? তোমরা কি আরো ক্লাস করতে চাও নাকি আজকে আমরা এই পর্যন্তই রাখবো? অনেকে হ্যাং হয়ে গেছে আমি শিওর, মানে ক্লাস করতে করতে। স্যার সমস্যা নাই, করেন। আরো করবো? আসলে একটা নতুন টপিকে যাইতে হবে এরপরে। নতুন টপিকে যদি যাই, ইন দ্যাট কেস হচ্ছে সমান্তরাল পাঠধারক পড়াবো, বাট ওইটা তো শেষ করতে পারবো না যেহেতু আমাদের ক্লাসের টাইম খুব বেশিক্ষণ নাই। আমরা ওইটাতে আজকে না যাই, ওটাতে কালকে যাই। সমান্তরাল পাঠধারক আমরা নেক্সট ক্লাসে পড়ি, ঠিক আছে? সবাই কি রাজি? তাহলে আমরা আজকে এইখানেই রাখতে যাচ্ছি। মুগ্ধ তুমি কি ক্লাস করছো? জি ভাই। কি জুমে ক্লাস করতে কি খারাপ লাগে না? ঠিক আছে না ভাই, জুম অ্যাপে নামাইলাম মাত্র, মানে এই ক্লাসে নামাইলাম প্রথম। তুমি তোমার অবশ্যই 5 জন বন্ধুকে আরো মোটিভেট করবা যে জুম নামাইতে হবে, ক্লাস করতে হবে, সেটা আমার ক্লাসই হোক আর অন্য যে কারো ক্লাসই হোক। বাট ভাই জুম অ্যাপ খেলে আপনি ইউজ করেন না, আর ভাই সবাই ফেসবুক লাইভে থাকে। হ্যাঁ না, জুম ফেসবুক লাইভেও অনেকে আছে, জুমেও আছে। সো জুমে থাকলে সুবিধা হচ্ছে মানে কোশ্চেন করা, অ্যানসার দেয়া, এটা অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? ফেসবুকে যারা আছো থাকো ফেসবুকে যদি জুম অ্যাভেলেবেল না থাকে, বাট জুমে ব্যান্ডউইথ কম লাগে, ঠিক আছে? ইন্টারনেট কম ইউজ হয়, সো ওইটা আরো বেটার আমার কাছে মনে হয়। যেটা ফেসবুক অনেক হ্যাং করে বারবার, মাঝে মাঝে হ্যাং করে। আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্যা নাই, আমাদের এগুলা রেকর্ডিং তো থাকেই ফেসবুকে, ইভেন আমরা ইউটিউবেও দিয়ে দিচ্ছি এই ক্লাসগুলা, সো তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি, ঠিক আছে? আমরা এখনো স্থির তড়িতের কেবল অর্ধেক শেষ হয়েছে, আমাদের এখনো অনেক টপিক বাকি আছে, ঠিক আছে? আমরা একদম ডিটেইলে পড়ার চেষ্টা করতেছি, কোনো টপিক ভাই চলতরিৎ কি শেষ হয়ে গেছে? না, আমরা এইটার পরেই চলতরিৎ শুরু করব, কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করব। আচ্ছা ভাই, ওই যে ভাই রোদ টোদ নিয়ে বলছিলেন তো, ভাবছিলাম শেষ হয়ে গেছে নাকি। না না না, চলতরিৎ শেষ হয়নি। হ্যাঁ প্রমি কিছু বলতেছে? স্যার এটা কবে শেষ হবে?
এটা আরো ধরো 3টা ক্লাস লাগবে মিনিমাম। কালকে যেমন ওরকম 1.5 ঘন্টা ক্লাস নিব, এরকম আরো 2টা 1.5 ঘন্টা ক্লাস লাগবে, ঠিক আছে? স্যার রিভিশন এরপর কোনটা ধরবেন? আমরা তো মহাকর্ষ রিভিশন শেষ করলাম, আমরা চেষ্টা করব এরপরে কাজ শক্তি ক্ষমতা আসলে ইজি, ওটা পরে পড়াইলেই হয়। আমরা নিউটন কি হয়ে গেছে? নিউটনীয় বলবিদ্যা তো পুরোটা শেষ হয়েছে। হ্যাঁ হইছিল? হ্যাঁ হয়েছে। আমরা ওই যে কেন্দ্রমুখী বল টল ওগুলা কিন্তু ভিডিও আপলোড করে দিছি ইউটিউবে, তো ওখান থেকে দেখে নিতে পারো। হ্যাঁ, মহাকর্ষ পুরাটা পাবা ইউটিউবে। আর হচ্ছে আমরা হয়তো এরপরে পর্যায়ভিত্তিক গতি পড়াইতে পারি, কারণ পর্যায়বৃত্ত গতি অনেক আগে পড়াইছি, তো অনেকের ক্ষেত্রে হয়তো ভুলেও গেছে যে কি ছিল। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এই যে অবস্থা চলতেছে, এটা কতদিন চলবে এর কোনো গ্যারান্টি নেই কিন্তু, ঠিক আছে? মানে আমি দেখতেছি না কোরবানি ঈদের আগে কোনো কিছু খুলতেছে, ঠিক আছে? যদি হাই ভাই, হ্যাঁ ভাই ঈদের নামাজে বাসা যেতে হবে। বিশ্বাস করো যে রোজার ঈদের পরে মনে হয় কিছু জিনিস খুলবে, কিন্তু দেখবা স্কুল কলেজ খুলতে দিবে না, যেখানে লার্জ গ্যাদারিং হয় ওইগুলা কিছুই ওপেন হইতে দিবে না হয়তো। কি কি ফার্স্ট ইয়ার ফাইনাল তোমাদের হবে না, তোমাদের সবাইরে বলবে যে তোমরা সবাই সেকেন্ড ইয়ারে উঠে গেছো, একবারে দেখবে যে টেস্ট পরীক্ষা দিচ্ছ, হয়তো ডিসেম্বরে না জানুয়ারিতে যায় টেস্ট পরীক্ষা হইতে পারে, ঠিক আছে? তোমাদের এইচএসসি কি আমাদের পিছাবে? তোমাদের এইচএসসি তো পিছাইতে পারে, ঠিক না? তো যদি এটা আসলে 4 মাস 5 মাস কন্টিনিউ করে, সব পুরো একাডেমিক ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো মানে এনজয় করো এই টাইমটা, কিছু করার নাই, বাসায় বসে এনজয় করো, বই পড়ো, শিখো। কারণ হচ্ছে একটা রিকোয়েস্ট ছিল ভাই আপনার কাছে। বুঝি না, কি কোশ্চেন আছে কোনো? একটা রিকোয়েস্ট ভাই। কি রিকোয়েস্ট বলো তো? ভাই লুডো খেলবেন? লুডো? আমার এত সময় নাই, বাট আমি কিন্তু অনেক বিজি থাকি, মানে ইনফ্যাক্ট আমার বাসা থেকে কমপ্লেন যে এই ছুটির দিন, মানে সবাই ভাবতেছে ছুটি, কিন্তু আদৌ তো আসলে ছুটি না, আমার অফিস চলতেছে, আমি বাসা থেকে কাজ করতেছি, বা ধরো যে এই যে তোমাদের ক্লাস দিচ্ছি, এগুলা তো আসলে বুঝতেই পারতেছো যে এটা তো মানে এফোর্ট কম যাইতেছে না, উল্টা আরো বেশি। হ্যাঁ, আমি আরো অনেক কিছু শিখতেছি, ভিডিও এডিটিং আগে পারতাম না, এখন ভিডিও এডিটিং শেখার চেষ্টা করতেছি, তো বিজি থাকার চেষ্টা করছি। আমি ভাবতেছি তোমাদের কিছু ক্লাস নিব, হয়তো সে এক্সেল শিখাবো তোমাদের, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলার কাজ কিভাবে করা যায়, বেটার প্রেজেন্টেশন দেয়া, যাতে হয়ে যাও। কবে শুরু করবেন বলে দিয়েন খালি। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিব। ওইগুলা ক্লাস হবে হচ্ছে যে সবার জন্য ওপেন, মানে মানে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 9 10 বলে কিছু নাই, সবাই আসতে পারবে, জয়েন করতে পারবে। আর যেহেতু আমরা এরকম স্ক্রিন শেয়ার করতে পারি, আমরা এক্সেল শেয়ার করে তোমাদেরকে সবকিছু দেখাইতে পারবো, কোনো সমস্যা। আইসিটি শুরু করবেন নাকি? না, আমি আইসিটি পড়াবো না, আইসিটি পড়ানোর কোনো ইচ্ছা নাই, কিন্তু আমি তোমাদেরকে স্কিল সেট গ্রো কিভাবে করতে হয়, প্রেজেন্টেশন স্কিল একটা স্কিল, ঠিক আছে? তারপরে তুমি এক্সেল এর কাজ খুব ভালো করা, এটা একটা স্কিল। তো এই ধরনের স্কিল নিয়ে তোমাদেরকে আমি কিছু ক্লাস নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো থ্যাংক ইউ। পান্থ জয়েন করছে আমাদের সাথে একদম শেষে আইসা, তো পান্থ তোমাকে ওয়েলকাম এবং একই সাথে গুড বাই, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আমাদের নেক্সট কালকে ক্লাস আছে, একই টাইমে দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।